বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ 10 অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আমাদের টেন্টু নার্স পেজ হতে আজকে বিশেষ আয়োজন ভার্চুয়াল ডিসকাশন প্রোগ্রাম। সবাইকে দেখার আমন্ত্রণ ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, 1992 সাল হতে মানসিক স্বাস্থ্য দিবস পালন করা শুরু হয়। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হলো পৃথিবীর সকলের মানসিক স্বাস্থ্য শিক্ষা সচেতনতার দিন। এবারে প্রতিপাদ্য বিষয় হলো সবার জন্য মানসিক স্বাস্থ্য, অধিক বিনিয়োগ, অবাধ সুযোগ, মেন্টাল হেলথ ফর অল, গ্রেটার ইনভেস্টমেন্ট, গ্রেটার অ্যাক্সেস। থ্যাংক ইউ নার্স ধারাবাহিক লাইভ প্রোগ্রামে আজকে আমাদের 24তম পর্ব। সবাইকে অনুরোধ করব আমাদের প্রোগ্রামে অ্যাড হওয়ার জন্য এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে প্রোগ্রামটি সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের প্রোগ্রামটি নার্সিং, নন নার্সিং, মেডিকেল, নন মেডিকেল এবং সাধারণ পাবলিক সবার জন্য। দর্শক, এই করোনা মহামারীকালীন সময়ে আমাদের মানসিক স্বাস্থ্যের চরম অবক্ষয় হয়েছে। আমাদের অনেকে চাকরি চলে গেছে বা অনেক দিক দিয়ে অনেকে বেকারত্ব লাভ করেছে। সবকিছু মিলে আমাদের মানসিক স্বাস্থ্যের একটা অনেকটা অসুস্থ অনেক মানুষ পৃথিবীতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে যে 4 মিলিয়ন পিপল বর্তমানে মেন্টাল ডিসঅর্ডার বা অন্যান্য মানসিক সমস্যাগত সমস্যায় জর্জরিত। দর্শক, আজকের পর্বে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের অতি পরিচিত কয়েকজন নার্সিং পার্সোনাল। আমরা প্রথমে আমাদের গেস্টদের সাথে পরিচিত হয়ে নিব। আমাদের সামনে প্রথমে উপস্থিত হয়েছেন জনাব খালেদা আক্তার ম্যাডাম, ডক্টর খালেদা আক্তার ম্যাডাম। তিনি হেড অফ ফ্যাকাল্টি, মেন্টাল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং, বর্তমানে জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান মিয়ানার মুগদা ঢাকায় কর্মরত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নাজমুল কাদের সানি স্যার, নার্সিং অফিসার। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কর্মরত আছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মালা রেভেরিও ম্যাডাম, তিনি নার্সিং ইনস্ট্রাক্টর, নার্সিং স্কুলে মুন্সিগঞ্জে কর্মরত আছেন। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ জামাল হোসেন স্যার, তিনি নার্সিং অফিসার হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড হসপিটালে কর্মরত আছেন। আমি প্রত্যেক যারা আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়ে প্রাণবন্ধ আলোচনা উপহার দেওয়ার জন্য আজকের এই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত প্রোগ্রামে। আশা করি আপনাদের সমন্বয় এবং দর্শকদের প্রাণবন্ধ সংযোগে আমাদের অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর হবে। আমরা আলোচনা শুরু করব। প্রথমে আমরা আলোচনা শুরু করব আমাদের ডক্টর খালেদা আক্তার ম্যাডামকে দিয়ে। জি ম্যাডাম, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ, শুনতেছি মনির। ম্যাডাম, আজকে আমাদের যে আলোচনার যে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে যে আয়োজিত প্রোগ্রাম, মনে জানি এবারের প্রোগ্রামের যে এবারে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত প্রোগ্রামে প্রতিপাদ্য বিষয় হচ্ছে সবার জন্য মানসিক স্বাস্থ্য, অধিক বিনিয়োগ, অবাধ সুযোগ। এই মানসিক স্বাস্থ্য সবার জন্য নিশ্চিত করার জন্য আজকে যে আমরা বিশ্ব WHO এবং বিশ্ব মানসিক স্বাস্থ্য প্রোগ্রামটির আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে এই প্রতিপাদ্য বিষয়টি আলোচনা করার জন্য আপনাকে অনুরোধ করছি এবং দিবসটি তাৎপর্য তুলে দেওয়ার জন্য। থ্যাংক ইউ মনির। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় প্যানেলিস্ট সবাইকে সুস্বাগতম এবং যে যেখানে আছেন সবাইকে আমাদের এই প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো আমি শুরু করছি। আজকে বিশ্ব মানসিক দিবস। আজ 10 অক্টোবর বিশ্ব মানসিক দিবস। এটি মূলত 1992 সাল থেকে পালন করে আসছে। সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর নানা আয়োজনের মধ্যে দিয়ে এই দিবসটি পালিত হয়। একইভাবে বাংলাদেশেও আমরা এই দিবসটি প্রতি বছরই পালন করে থাকি। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্য অপরিহার্য। তাই মানসিক রোগে আক্রান্তরা যাতে অতি সহজেই ভালো সেবা পেতে পারে এবং অতি সহজেই সেবার দোরগোড়া বুঝতে পারে, তার সাথে মিল রেখে এবছরের মূল প্রতিপাদ্য বিষয় হলো মেন্টাল হেলথ ফর অল, গ্রেটার ইনভলভমেন্ট, গ্রেটার অ্যাক্সেস। অর্থাৎ সকলের জন্য মানসিক স্বাস্থ্য,
অধিক বিনিয়োগ, অবাধ সুযোগ। আমাদের বর্তমান সমস্যার সাথে বিষয়টি খুবই সামঞ্জস্যপূর্ণ। আপনারা জানবেন, একটা জরিপে দেখা গেছে সারা বিশ্বে প্রায় 1 বিলিয়ন মানুষ কোনো না কোনোভাবে মানসিক রোগে আক্রান্ত, এবং এদের মধ্যে প্রায় 3 মিলিয়ন মানুষ ড্রাগ এবিউজের কারণে অর্থাৎ নেশাগ্রস্ত হয়ে মারা যায়। তাছাড়া প্রতি 40 সেকেন্ডে একজন মারা যাচ্ছে আত্মহত্যা করে, যাহা বছর শেষে এসে দাঁড়ায় 8 লক্ষেরও বেশি। এবং 15 থেকে 29 বছর বয়সের মধ্যে যারা মারা যায়, আত্মহত্যা তাদের জন্য দ্বিতীয় বৃহত্তম কারণ। সুতরাং আমরা যদি এই মানসিক রোগগুলোকে প্রতিরোধ করতে পারি, কমিয়ে আনতে পারি, তাদেরকে যথাসময়ে চিকিৎসা দিতে পারি, তাহলে এটা আমাদের দেশের বার্ডেন তথা সারা বিশ্বে বার্ডেন কমিয়ে আনবে, কারণ এটা গ্লোবাল বার্ডেন আমাদের জন্য। বর্তমানে বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের বৃদ্ধির কারণে মানসিক রোগের কারণ আরো অনেকাংশে বেড়েই চলছে। এত সমস্যার পরেও স্বাস্থ্য খাতের মোট বিনিয়োগের 2% শুধুমাত্র মেন্টাল হেলথে খরচ করা হয়। এই শোচনীয় অর্থায়নের পাশাপাশি মানসিক স্বাস্থ্যকর্মীর প্রকট অনেক। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একটি গবেষণায় দেখা গেছে মাত্র কিছু সংখ্যক মানুষ মানসিক চিকিৎসা নিতে পারে। 75% লোক মানসিক সেবায় অংশগ্রহণ করতে পারে না। তাই মানসিক স্বাস্থ্য সেক্টরে যথার্থ বিনিয়োগের মাধ্যমে আমরা এর উত্তরণ ঘটাইতে পারি, এবং এই জন্য আমাদেরকে যথেষ্ট বিনিয়োগ করতে হবে। মানসিক স্বাস্থ্য সমস্যা একটি বড় পাবলিক হেলথ সমস্যা, কিন্তু মানসিক সমস্যাকে সাধারণত মানুষ নজরে আনে না, তারা এটাকে কোনো রকম সমস্যা মনে করে না, যার কারণে দিন দিন মানসিক রোগীর সংখ্যা বেড়েই চলছে। আমরা যদি আমাদের কমিউনিটি লেভেল থেকে প্রাইমারি হেলথ কেয়ারের মতো প্রাথমিক অবস্থায় মানসিক রোগীগুলোকে শনাক্ত করতে পারতাম, তাহলে আমাদের প্রাথমিক পর্যায়ে রোগী শনাক্ত করে তাদেরকে ওইখানে আমরা চিকিৎসা দিয়ে নির্মূল করতে পারতাম। কিন্তু আমাদের যেহেতু কমিউনিটিতে সেবা দেওয়ার এখনো কোনো সুযোগ হয় নাই, সেজন্য আমাদের এত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কিন্তু বর্তমানে আমাদের এখন মেন্টাল হেলথের উপর আমাদের MSN প্রোগ্রাম চালু আছে। আমরা আশা করব দিন দিন মেন্টাল হেলথের নার্সের সংখ্যা বাড়তে থাকবে এবং ধীরে ধীরে আমরা এই সমস্যার উত্তরণ ঘটাইতে পারবো। তো আজকের এই প্রতিবেদ্য বিষয়ের উপর আস্থা রেখে আমি বলতেছি, আমরা অধিক বিনিয়োগ করতে হবে। যেটা আমরা শারীরিক সুস্থতার জন্য করি, সেটা আমরা মানসিক সুস্থতার জন্য একই হারে যদি করি, আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। থ্যাংক ইউ মনীষ। ধন্যবাদ ম্যাডামকে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। আমরা এখন যুক্ত হবো আমাদের মালা রেডিও ম্যাডামের সঙ্গে। ম্যাডাম, আপনি আমার সঙ্গে কানেক্টেড থাকবেন, আমরা আবার কথা বলবো। মালা রেডিও ম্যাডাম কিছু শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। আজকে প্রতিবাদ বিষয় নিয়ে কিছু কথা বলেছিলেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এবারে যে প্রতিবাদ বিষয় মেন্টাল হেলথ ফর অল, বেটার ইনভেস্টমেন্ট অ্যান্ড বেটার অ্যাক্সেস, যে বাংলায় বলে অধিক বিনিয়োগ, অবাধ সুযোগ। তো এই বিষয়টা যদি আমরা বাস্তবায়ন করতে চাই আমাদের সামাজিকভাবে, আমাদের দেশে বা অর্থনৈতিক ক্ষেত্রে, আমাদের কি করণীয়, আমাদের কষ্টসমূহ কি হতে পারে পুলিশে আলোচনার জন্য? প্রথমে থ্যাংক ইউ দিচ্ছি মনিরকে, যে আমাকে একটা সুন্দর প্রোগ্রামে আজকে জয়েন করতে সুযোগ করে দিয়েছেন, তার জন্য। আজকে আমরা জানি যে কি বিশ্ব মানসিক দিবস, বা এটা নিয়ে আজকে প্রথম, বা আমি মনে হচ্ছে যে আমার জানার মতে আজকে আমরা কথা বলছি। এটাও একটা যে আমাদের মেন্টাল হেলথ আমাদের দেশে যে এটার উন্নতি সাধন হচ্ছে, এটা একটা লক্ষণ যে আমরা কথা বলার আজকে সুযোগ পাচ্ছি। আমার আগে বলে গেছেন খালেদা ম্যাডাম, আমি তার সাথে একমত অনেক ব্যাপারে, যে উনি একটা স্ট্যাটিস্টিক্স দেখা গেছে যে সারা ওয়ার্ল্ডে
আমরা যে শুধু স্বাস্থ্য বলতে আমরা শুধু বুঝি আমাদের ফিজিক্যাল হেলথ, যে অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে, ঠান্ডা কাশি, বাট আমাদের যে ওয়ার্ল্ড হেলথের অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথের ডেফিনেশন যে আমাদের হেলথ বলতে যে আরেকটা আমাদের মেজর পার্ট, আমরা মেন্টাল হেলথ, এটাকে আমরা অতটা ওইভাবে পরিচিত না। কিন্তু আজকে আমরা এটা সারা বিশ্ব এটার অবশ্যই গুরুত্ব এটাকে আরোপ করছে এবং এটার সাথে একাত্মবোধ হয়ে এই আজকে একটা আমাদের জন্য স্পেসিফিক দিন নির্ধারণ করা হয়েছে যেন আমরা সবাই এটাকে জানি, পাশাপাশি সবাইকে জানাই। সারা ওয়ার্ল্ডের যে স্ট্যাটিক সিস্টেম ম্যাডাম দিচ্ছে, এর সাথে আমি বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের কি অবস্থান। যে গত বছর একটা ওয়ার্ল্ড হেলথের সাহায্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ তারা একটা স্ট্যাটিস্টিক্স করেছে, দেখেছে বাংলাদেশে যে প্রায় 17% adult in Bangladesh are suffering from mental health issues, where 16.8% men and 17 are women. And among them 92.3% do not seek medical attention. So এই যে একটা তারা স্ট্যাটিস্টিক্স করার পরে এটা আমাদের কৃষিবিদ ইনস্টিটিউটে এটাকে কি করা হয়, পাবলিকেশন করা হয়। ওখানে দেখা গেছে যে আমাদের বাংলাদেশের বর্তমানে এই অবস্থান যে আমাদের টোটাল যে ডিজিজটা আছে তার মধ্যে 70% হচ্ছে আমাদের এই মেন্টাল হেলথের প্রবলেম। তার মধ্যে আমাদের পুরুষরাই 16%, 8% মেন্টাল হেলথের প্রবলেমে ভুগছে এবং 17% হচ্ছে যে আমাদের মহিলারা ভুগছে। বাট এটা থেকে আমরা আরেকটা দেখা গেছে যে আমাদের রিসার্চ থেকে যে 92.3% তারা কি মেডিসিনের জন্য আসছে না, হসপিটাল আসছে না। তো এটা আমাদের দেশের জন্য একটা খুবই হতাশাজনক। এটা শুধু আমাদের দেশে না, এটা দেখা গেছে যে সারা বিশ্বে যে মেন্টাল হেলথ প্রবলেম মানে সবাই একটা জিনিসই ভাবে যে আমাদের দেশে দেখা গেছে রিসার্চ থেকে যে তারা কেন আসে না হসপিটালে। মানে আমরা যে কোনো ডিজিজ মেন্টাল রিলেটেড বলতেই বুঝি যে আমরা পাগল হয়ে গেছি, বা এটা আমাদের একটা সামাজিক একটা স্টিগমা যে সবাই ভাবে, লজ্জা পায় যে হসপিটালে যাবো মেন্টাল প্রবলেম নিয়ে, সবাই ভাববে পাগল। তো এই যে একটা আমাদের মনের মধ্যে একটা কি একটা যে লজ্জা, একটা ভয়, এটা ফ্যামিলির সমাজের ভাবে যে যদি কেউ জানে আমার ফ্যামিলিতে কি আছে মেন্টালি ইল, তাহলে ওই সবাই তাদেরকে কি করে দিবে, সেপারেটেড। তো এটা আমাদের বাংলাদেশের একটা ডেটা, এটা পাবলিকেশন করছে আমাদের শ্রদ্ধেয় আমাদের স্বাস্থ্যমন্ত্রী স্যার জাহিদ মালিক স্যার। তার এই রিপোর্ট অনুযায়ী এটা পাওয়া গেছে যে এই অবস্থান আমাদের। তো ওখানে স্যার একটা বা আমাদের যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথের যে ডিরেক্টর স্যার কামাল মুহিত স্যার, তাদের একটা প্রপোজ ছিল যে আমাদের যে এই যে একটা কি আমাদের হসপিটালে আসছে না, পাশাপাশি যে আমাদের হেলথ কেয়ারটা মানুষের দাঁড় করে যাচ্ছে না, যেটা আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় ছিল যে গ্রেটার ইনভেস্টমেন্ট, গ্রেটার অ্যাক্সেস। এটা যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, আমাদের বুঝাতে পারি যে অনলি আমাদের ফিজিক্যাল হেলথ বলতে যে শুধু হেলথ এটা না, পাশাপাশি আমাদের মেন্টাল হেলথ যে এটা একটা ইন্টার রিলেটেড। সো আমরা দেখছি যে আমাদের সরকার এখন খুবই এই ব্যাপারে সচেতন। আমরা দেখছি যে আমাদের আগে বাহির থেকে আমরা পড়াশোনা করে আসছি, আমরা আমাদের তাসলিমা ম্যাডাম সহ যে এক্স ডিরেক্টর সহ আমাদের 8 জন, বাট এখন যে আমাদের ইউনিভার্সিটি হয়েছে মুগদাতে, ওখানে আমাদের একটা ডিপার্টমেন্টই আছে যে আমরা যেন কি আমরা প্রত্যেক বছর আমাদের ওখান থেকে 5 জন করে পাশ করছে। এটা একটা কি আমাদের জন্য খুবই একটা কি যে আশার আলো যে আমরা পাশ করছি। আমরা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে, স্পেশালি আমি বলবো আমাদের নার্সিং ইনস্টিটিউট গুলাতে টিচারের অভাব, এখন যারা পাশ করছে তারা ওখানে কাজ করবে, আমাদের স্টুডেন্টদেরকে তাদের শিক্ষা দিবে, তারা বিভিন্ন হসপিটালে কাজ করবে, তারা মানুষকে এই ব্যাপারে শিক্ষা দিতে পারবে। পাশাপাশি ওখানে একটা উপস্থাপনা ছিল যে স্যারদের লাস্টে সে রিকমেন্ডেশন ছিল যে আমরা এটা কিভাবে মানুষের কাছে পৌঁছাতে পারি। সেটাতে বলছে যে আমাদের ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্টিং মিডিয়া, যে আমাদের যদি কি বিভিন্ন প্রিন্টিং মিডিয়াতে এটার উপর বেশি গুরুত্ব আরোপ দেওয়া হয় যে ফিজিক্যাল হেলথ না, পাশাপাশি আমরা যে মেন্টাল কোনো প্রবলেম বা আমাদের যদি আমরা মনের কোনো আমাদের ভাবের যদি কোনো চেঞ্জ হয় বা আমাদের পরিবার আমরা কেউ ফিল করি, সঙ্গে সঙ্গে যেন আমরা হসপিটালে আসি, এটাকে 1 নম্বরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে তাদের মধ্যে। দেন ডিস্ট্রিবিউশন অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন ম্যাটেরিয়ালস। সো এটাও একটা কি যে আমাদের পাঠ্যপুস্তকে আমরা দেখেছি যে আমাদের ডিপ্লোমাতে আগে ছিল যে এই মেন্টাল হেলথ রিলেটেড যে আমাদের সাবজেক্টটা ছিল মেন্টাল হেলথ অ্যান্ড ইন্ট্রোডিউস টু সাইকিয়াট্রিক নার্সিং। ওখানে আমাদের একটা সাবজেক্ট ছিল সেকেন্ড ইয়ারে, ওইটাতে শুধু একটা ফাইনাল এক্সাম ছিল। বাট এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের যেমন বিএনএমসি খুবই তৎপর এই ব্যাপারে, নতুন কারিকুলামে পুরো একটা ইয়ার একটা সাবজেক্টে একটা বার্ডস আকারে অনেক কিছু জানার জন্য। সো এইভাবে যদি আমরা এগুলো আমাদের জনগণ বা আমাদের স্টুডেন্টদেরকে আমরা আরো বেশি কম্প্রিহেন্সিভ জানাই, তাহলে তারা এটা নিয়ে কাজ করবে। পাশাপাশি আরেকটা ছিল যেটা ম্যাডাম বলে গেছে যে আমরা যদি গ্রাসরুট লেভেলে তার জন্য একটা পদক্ষেপ, সেটা হচ্ছে এক্সটেন্সিভ ট্রেনিং অফ প্রাইমারি হেলথ কেয়ার স্টাফ।
যেটা আমরা দেখতেছি যে যারা আমাদের এখন সরকার যে আমাদের কমিউনিটি ক্লিনিকের যারা আছে স্টাফ, তাদেরকে কি বলতেছে যে এই ব্যাপার যদি তারা ট্রেন আপ করা হয়, তাহলে তারা যে গ্রামে গ্রামে যাচ্ছে, ওখানে যদি কেউ মেন্টালি ইল থাকে, তাহলে তারা আইডেন্টিফিকেশন করে রেফার করতে পারবে। মানে প্রত্যেকটা পদক্ষেপই অনেক গুরুত্ব সহকারে দেখা হচ্ছে যেন মেন্টাল হেলথের ইমপ্রুভ হয়। পাশাপাশি আরো বলা হয়েছিল যেন রিলিজিয়াস লিডার যারা আমাদের ধর্মীয় গুড়া, তারা যদি তাদের আমরা চার্চে বলে, আমরা কি মসজিদে বলে, আমাদের মন্দিরে বলে, আমাদের যদি তারা এইভাবে সবাইকে সচেতন করে, তাহলে এটা আমাদের জন্য আশার আলো। পাশাপাশি বলছে যে upgradation of MBBS curriculum, inclusion of psychiatry in their সিলেবাস। তো এটা এমবিবিএস ডক্টরদের ক্ষেত্রে, পাশাপাশি আমরা দেখছি যে আমাদের নার্সিং ক্ষেত্র সরকারের অনেক পদক্ষেপ আছে। সো এই সমস্ত জিনিসগুলো যদি ঠিক মতো ফলো আপ করা হয়, তাহলে মনে করি, আমি আশা করি যে আমাদের যে প্ল্যান বা আমাদের যে আমরা গুরুত্ব দিচ্ছি মেন্টাল হেলথ, এটা আমরা ইন ফিউচার এটার দিন দিন আমাদের আপগ্রেড হবে বা আমরা এটার প্রমোশন বা আমরা ভালো কিছু দেখতে পারবো। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অনেক তথ্য উপস্থাপন করার জন্য। আমরা এখন কথা বলবো আমাদের আজকে অতিথি জনাব মোহাম্মদ কামাল হোসেন স্যারের সাথে। কামাল হোসেন স্যার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি? জি, আমি যতটুকু জানি আপনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড হসপিটালে কর্মরত আছেন এবং আজকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আমাদের পক্ষ থেকে প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। তো আজকের দিনে আপনাদের হসপিটালে বা প্রতিষ্ঠান হতে কি কি ধরনের কর্মসূচি নেওয়া হয়েছিল বা আপনারা কি কি কর্মসূচি পালন করেছেন আজকের দিনে? ধন্যবাদ মনির আপনাকে। আপনার মাধ্যমে আসলে আমাদের আজকে 10 অক্টোবর জাতীয় মানসিক স্বাস্থ্য দিবস। আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি যারা দর্শক আছে তাদেরকে, এবং আমাদের শ্রদ্ধেয় স্যার নাজমুল কাদের স্যার, খালেদা ম্যাডাম, মেরি রাবারি, ওনাদের মতো গ্রুপগুলোর সাথে আমাকে আজকে এক করার জন্য উনিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকে সুন্দর একটা অনুষ্ঠান। আমরা মানসিক হসপিটালে আজকে 2001 থেকে আমরা এই দিবসটা আমরা পালন করে যাচ্ছি। তো এবারেই আমরা প্রথম অন্যরকম একটা অনুভূতি আমাদের মধ্যে আসছে যে আজকে বিশ্বব্যাপী এই করোনার মধ্যে একটা মহামারী, বিশ্ব একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, যে মানসিকভাবে মানুষের একটা বিপর্যয় বা বিপর্যস্ত মানুষ। তার ভিতরে আমরা যেভাবে আমরা প্রচারটা করি, আসলে আমাদের এই 10ই মানসিক স্বাস্থ্য দিবস উদ্দেশ্য ছিল যে মানুষের কাছে এই খবরটা বা মেসেজটা পৌঁছাই দেওয়া, যে মনের যেহেতু মানুষের শরীরের তেমন রোগ হয়, মনের তেমন রোগ হয়। এই রোগটা কোনো প্রেতাত্মা নয়, কোনো তন্ত্রমন্ত্র নয়, বা কোনো জিন নয়, কোনো আলগা বাতাস নয়, কোনো ফকির কবিরাজ নয়। এটা একটা মনের রোগ। স্বাভাবিক যেমন মানুষের রোগ হয়, এই মনের একটা রোগ হয়। সেই জিনিসটা মানুষের কাছে পৌঁছাই দেওয়া, সেই কথাটা মানুষের কাছে পৌঁছানো এবং মানুষকে বোঝানো যে আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আসেন, এই রোগটা বিজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসা করা হয়, তাহলে 100% ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এই খবরটা পৌঁছাই দেওয়ার জন্য বিশ্বব্যাপী এই 10 অক্টোবর মানসিক স্বাস্থ্য দিবসটা পালন করা হয়। সেই উপলক্ষে আমাদের যারা আছেন, আমি আমাদের স্যারদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রচারটা ওনারা করে যাচ্ছে সবসময়। কিন্তু 10 অক্টোবর আমরা একটা নির্দিষ্ট ডেটে তো করি, সবসময় আমাদের এই প্রচারণাটা থাকে বিভিন্নভাবে। যেমন কোনো বিভিন্ন জেলাতে হেলথ কমপ্লেক্স করে, কোনো একটা কমিউনিটি ক্লিনিকে যে আমাদের বিভিন্ন একটা টিম করে ওইখানে এই কথাগুলো বলা হয়। আমরা এইভাবে প্রচারটা করি। এবার আমরা সেভাবে করতে পারি নাই। আমরা একটা র্যালি করি প্রথমত সকালে, আমাদের কিছু লিফলেট ব্যানার, বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্ট, বিভিন্ন সাইকোথেরাপি বা সোশ্যাল যেই স্টুডেন্টগুলো থাকে, বিভিন্ন কলেজের স্টুডেন্ট থাকে, আমাদের হসপিটালের কর্মচারী কর্মকর্তারা, ডাক্তাররা, তারা থাকে, সবাই মিলে আমরা একটা আনন্দের মধ্যে মানুষকে দেখতে চেষ্টা করি যে মানসিক রোগ একটা মনের রোগ, যে একটা ভালো হওয়ার মতো রোগ এবং চিকিৎসা করলে ভালো হয়, সেই জিনিসটা আমরা পৌঁছাই। এবার আমরা যেটা করছি, যে ব্যাপারটা আসলে আমরা সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করে আমাদের যে হলরুমে ছিল এখানে আমরা একটা আলোচনা সভা করি। আলোচনা যেহেতু আমরা ব্যাপক আকারে না করতে পারলো, আমরা এই যে প্রতিপাদ্য বিষয়টা, আমাদের যে প্রতিপাদ্য সবার জন্য মানসিক স্বাস্থ্য এবং অধিক বিনিয়োগ, অবাধ সুযোগ, এই জিনিসটা আসলে কিভাবে আমরা করবো, এটা তো বিশ্বব্যাপী তারা ছিল,
তারা তো যা জেনে বুঝে করছে যে আসলে মানুষ সবার জন্য মানসিক স্বাস্থ্যটা অধিক বিনিয়োগটা কে করবে, সুযোগটা কি, আমরা কি টাকা দিতে পারবো, আমরা কি বিনিয়োগ কে করে দিই? আসলে এটা আমাদের না, আমরা যারা আছি স্বাস্থ্য খাতে আমরা যারা জড়িত আছি তারা কিন্তু এই কাজটা করতে পারে, আমাদের দ্বারাই সম্ভব। এই জিনিসটি আমরা আসলে প্রচার করতে চেষ্টা করছি বা বলতে চেষ্টা করছি যে স্বাস্থ্য কর্মীদের জন্য সকলেই, যে এটা কি সরকার একাকী চেষ্টা সম্ভব এই অধিক বিনিয়োগটা করা? সরকার তো যথেষ্ট চেষ্টা করতেছে। আমরা আসলে দেখতেছি যে আমরা মনির আপনাকে মাধ্যমে জানাতে চাচ্ছি সকলকে যে বর্তমানে স্বাস্থ্যের যে উন্নতি, স্বাস্থ্য খাতে যে উন্নতিটা হচ্ছে এটা কিন্তু স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য বাদ দিয়া কখনো সম্ভব নয়। যত কিছু বলেন, যদি আপনি মনে করেন যে একটা মানুষের যদি ফিজিক্যালি একটা পা না থাকে, একটা হাত না থাকে, যদি তার মানসিক মনোবলটা ভালো থাকে, তাহলে তার কাজ করা সম্ভব। এবং মানুষের সাথে কাজ করে তার ফ্যামিলি এবং দেশের দরকার উন্নয়ন করা সম্ভব। যদি মানসিকভাবে বিপর্যস্ত থাকে তাহলে কিন্তু এই পক্ষে মানুষ উন্নয়ন করা এবং তার নিজের চলাফেরাই করতে হবে। এই কারণে মানসিক স্বাস্থ্যের উপরে কিন্তু এরকম ছিল না। আস্তে আস্তে প্রচারের কারণে আমাদের এই মানসিক স্বাস্থ্য আমাদের অনেক জার্নাল, অনেক প্রকাশনা হয়, অনেক বই হয়। তারপরে আমাদের এখানে বিভিন্ন জেলা থেকে আমাদের ইমামদেরকে, বিদ্যালয়ের শিক্ষকদেরকে, বিভিন্ন পর্যায়ের নেতাদেরকে আমাদের স্বাস্থ্যকর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। তাদেরকে এটা বোঝানো হয় যে মানসিক রোগ যদি হয় প্রথমে যদি ইমামের কাছে যাচ্ছে বলে না ওটা একটা ভালো চিকিৎসা হয়, একটা স্পেশালিস্ট ডক্টরের কাছে যাচ্ছে তারা বিশ্বাস করে। সেই প্রচারটাই আজকে আমরা করি দর্শক এই প্রচারটা করে দেই যে মানুষ লজ্জা, ভয়, ভীতি এগুলো ফেলে ডক্টরের কাছে আসো, সাইকোলজিস্টের কাছে আসো, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে আসো, হসপিটালে আসো। মাউথপিসটা একটু কাছে, মাউথপিসটা একটু কাছে। এগুলো আমরা আসলে বর্তমানে আমাদের দেশের যে অবস্থা, বাংলাদেশে প্রাপ্তবয়স্কের ভিতরে কিন্তু মেরে বলে গেছে যে 16.8% এবং শিশু কিশোরদের ভিতরে কিন্তু আছে 13.6%। আমাদের মানসিক রোগ, এই মানসিক রোগগুলা কি আমাদের দেখা গেছে আমরা যখন প্রথম 2003 সালে মানসিক হসপিটালে চাকরিতে আসি তখন দেখা গেছে যে স্যারেরা আমরা 7 দিন ডিউটি করে একটা রোগী পেতাম, আসতো না মানসিক রোগী, তখন আসতো না। এখন আমাদের এখানে দেখা যাচ্ছে যে আউটডোরে 7 থেকে 800 রোগী আসে পার ডে। আমাদের যে 450 বেডের সংকুলন এখন হচ্ছে, আমাদের বেডে কিন্তু এখন রোগী আমাদের দিতে পারতেছে। তো আমি আপনার মাধ্যমে, মনিরের মাধ্যমে সবাই বলতে চাচ্ছি, যারা এই দর্শক আছে তাদের বলতে চাচ্ছি যে আপনাদের কাছে আমরা আমার পক্ষ থেকে, আমাদের হাসপাতালের পক্ষে, সকলের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে যদি কখনো মানসিক রোগী বা আমরা যেটা তথাকথিত পাগল বলি, এটা তো বলা অপরাধ, যে আপনাদের যে বাসাই বলেন না কেন, এরকম যদি কোনো রোগী হয় বা এরকম যদি অস্বাভাবিক আচরণ হয়, তাদেরকে কোনো কবিরাজ, কোনো কারোর কাছে তাবিজ, কবজ, পানি পড়া এগুলা না দিয়ে বিশেষজ্ঞ চেম্বারে চলে আসুন বা আমাদের সরাসরি হসপিটালে চলে আসুন, যে কোনোভাবে একটা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান। তাদের পরামর্শ যদি পায়, সঠিক দিক নির্দেশনা যদি পায়, এই রোগীটা ভালো হবে, সমাজের প্রতিভাবী হবে, পারিবারিকভাবে বাড়া নিয়ে থাকবে না, সুস্থভাবে চলাফেরা করতে পারবে, একটা মানুষের জীবন দিতে পারবে। আমি আপনার মাধ্যমে করতে চাচ্ছি যে যদি এরকম কখনো হয়, যাতে এরকম অবহেলাইতে না থাকে, মানুষ খুবই অবহেলিত, তাদেরকে ফ্যামিলি থেকে শুরু করে সমাজের থেকে শুরু করে সবাই অবহেলিত। এই অবহেলা না করে তাদেরকে আমাদের হসপিটালে রেফার করুন, পাঠাইতে নিয়ে আসেন, বিজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসা করা হয়, তাহলে অবশ্যই ভালো একটা ধন্যবাদ। এই আমাদের কর্মসূচি ছিল, এটুকু আমরা করছি। মনির, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার সঙ্গে আমার আবারও কথা হবে, আপনার সঙ্গে কানেক্টেড যুক্ত থাকবে আমার সঙ্গে। আমি এখন কথা বলবো আমাদের আজকে স্পিকার সম্মানিত নাজমুল কাদের স্যারের সঙ্গে। স্যার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি স্যার। যে আজকে আমাদের অলরেডি 3 জন স্পিকার আজকে যে প্রতিপাদ্য বিষয় নিয়ে কথা বলেছেন,
একই সঙ্গে ডাব্লিউএইচওর একটি তথ্য মতে দেখেন, আমরা জানি যে প্রতি 4 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি তার জীবদ্দশায় মেন্টাল হেলথ ডিসঅর্ডারে সে আক্রান্ত হতে পারে, এবং আমাদের যে সমগ্র বিশ্বে যে ডিজিজ রয়েছে তার 13% মেন্টাল হেলথ রিলেটেড ডিজিজ। আমি আপনার সঙ্গে এখন কথা বলবো যে বিষয়টি নিয়ে, যে আমরা জানি মেন্টাল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং মেডিকেল সায়েন্সের একটি বাস্ট ফিল্ড, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো মেন্টাল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং এর মেইন যে কনসেপ্ট বা ভিউ, এই ভিউ নিয়ে আলোচনা করার জন্য আপনাকে অনুরোধ করছি। হ্যালো, জি, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? না না আমি শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, এখন শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন আপনি। জি স্যার, আমি যে আপনাকে যে প্রশ্নটা করেছি আমি রিপিট করতেছি, যে আমাদের হ্যাঁ মেন্টাল হেলথ, প্রশ্নটা হ্যাঁ হ্যাঁ আমি রিপিট করছি। আমাদের জি জি মেন্টাল হেলথ এন্ড সাইকিয়াট্রিক নার্সিং মেডিকেল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ বাস্ট ফিল্ড, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মেন্টাল হেলথ এন্ড সাইকিয়াট্রিক নার্সিং এর যে মেইন কনসেপ্ট অর ভিউ যাই বলে আমরা এই বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাকে আপনার কথাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন আপনি স্যার? না 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 স্পষ্ট বুঝতে পারছেন না। আপনি একটু টেক্সট করে আমাকে একটু বলুন। বিষয়টা হচ্ছে স্যার যে আমাদের মেন্টাল হেলথ এন্ড সাইকিয়াট্রিক নার্সিং যে সাবজেক্ট রয়েছে, সেই হ্যাঁ হ্যাঁ সাবজেক্টের যে মেইন কনসেপ্ট অথবা ভিউ যাই বলি আমরা, এই বিষয়টি একটু আলোচনার জন্য আপনাকে অনুরোধ করছি। কি বলেন জানি, সাইকিয়াট্রিক নার্সিং এর মেইন কনসেপ্ট অর ভিউ যাই বলি আমরা, মেইন কনসেপ্ট আচ্ছা নিয়ে আলোচনা করব। ভিউ এ কনসেপ্ট। আচ্ছা ঠিক আছে। সাইকিয়াট্রিক মেন্টাল হেলথ নার্সিং একটা ব্রড এরিয়া, তো এটা আসলে খুব সংক্ষিপ্তভাবে বলা সম্ভব নয়। তারপরে যতটুকু যে বিষয়টা আছে সেটা হলো যে আমরা এজ ইউজুয়াল আমরা যেটা হলো যে আমরা প্রথমত পেশেন্টের নর্মালিটিটা দেখি। নর্মালিটিটা কি তারপরে আরো অনেকগুলা কনসেপ্ট রয়েছে যেগুলোর উপর আমরা কি করি, নজর দেই। তো প্রথম পর্যায়ে হলো যে সাইকিয়াট্রিক মেন্টাল হেলথ নার্স হিসাবে যে প্রধান কাজটা হলো যে তাকে তার প্রবলেমটা কি সেটা দেখা, সে প্রবলেমটাকে আইডেন্টিফাই করা, কিভাবে সে আইডেন্টিফাইটা করবে আর কি। তো প্রথম কথাটা হলো যে সে পেশেন্টটা নর্মাল কি না সে বিষয়টা দেখা আর কি। হ্যাঁ, আপনি আবার এটা ক্লিয়ার করেন। হ্যাঁ, হ্যালো। জি জি, শুনতে পাচ্ছি। তো প্রথম বিষয়টা হলো যে আমাদের বিভিন্ন ধরনের থিওরি রয়েছে, তারপরে কনসেপ্ট রয়েছে। এই কনসেপ্ট গুলো নার্স কম্বাইনলি ইউজ করে যে ক্লায়েন্ট আছে তার ক্লায়েন্টের সমস্যাগুলি সে আইডেন্টিফাই করে এবং সেভাবে তার সমাধান করে আর কি। তো তো প্রথমত যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে একজন নার্স হিসাবে, একজন মানুষ হিসাবে নার্সের যে জিনিসটা অর্জন করতে হয় সাইকিয়াট্রিক নার্স, স্পেশালি সাইকিয়াট্রিক নার্স হিসাবে, সেটা হলো যে পার্সোনাল অটোনমি। এই পার্সোনাল অটোনমিটা অর্জন করাটার মানেটা হলো যে পার্সোনাল অটোনমিটা হলো যে একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ নিজেকে তৈরি করাটা। একজন সাইকিয়াট্রিক নার্স তার প্রথমে তাকে নিজেকে একটা অটোনোমাস মানুষ হিসেবে তৈরি করা। কারণ অটোনোমাস মানুষের এই বৈশিষ্ট্যটা হলো যে প্রত্যেকটা মানুষকে সে তার অবস্থান অনুযায়ী তাকে সে অ্যাকসেপ্ট করতে পারবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের লোক আছে, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আছে, তো বিভিন্ন আইডিওলজির লোক আছে। হ্যাঁ, তো তাদেরকে সেই দৃষ্টিকোণ থেকে তাকে অ্যাকসেপ্ট করাটা, এটা হলো সাইকিয়াট্রিক নার্সের প্রধান একটা কাজ, প্রধানত সে করে। তো এখন এই যে অ্যাকসেপ্ট করাটা, সেটা কিভাবে আসলে করে অ্যাকসেপ্টটা? প্রথম যে বিষয়টা যে কাজ করে সাইকিয়াট্রিক নার্সের, সেটা হলো যে তার ভিতরে এক ধরনের সেলফ অ্যাওয়ারনেস তৈরি করতে হয়। অর্থাৎ
একজন সাইকিয়াট্রিক নার্স প্রথম তাকে নিজেকে চিনতে হবে। যে সে কিরকম ভাবে চিনবে, সে চিনবে যে সে কি রকম ব্যক্তিত্বের অধিকারী, সে কি ধরনের চিন্তা করে, কি ধরনের আচার আচরণটা, এই আচার আচরণটা কিভাবে আসছে তার ভিতরে, এবং তার কি কি বিষয় এই বিষয় তার আচার আচরণকে প্রভাবিত করতেছে, অর্থাৎ তার পার্সোনাল যে ব্যক্তিত্বটা সেটাকে তাকে জানতে হবে। আরেকটা ব্যাপার আছে যে মেন্টাল হেলথ নার্স দেখবে দুইটা জিনিসকে বিশেষভাবে গুরুত্ব সহকারে দেখবে। একটা হলো তার ফিজিক্যাল হেলথ, আর একটা হলো মানসিক মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য। হ্যাঁ, তো এখন বিষয়টা খুব, যে বিষয়টা আজকের প্রতিপাদ্য বলেন আর যাই বলেন, বিষয়টা হলো যে আসছে যে সবার জন্য মানসিক স্বাস্থ্য মানেই হলো এটা একটা বেটার ইনভেস্টমেন্ট, এবং এটার একটা সবার জন্য একটা সুযোগ সৃষ্টি করা। সবার জন্য যদি আমরা মানসিক স্বাস্থ্য দিতে পারি তাহলে আমরা একটা বেটার ইনভেস্টমেন্ট, এটা আমরা মনে করি যে এটা বেটার ইনভেস্টমেন্ট হবে, এবং যার মাধ্যমে সকল ধরনের মানুষের অ্যাক্সেস সম্ভব হবে, সবাই সমানভাবে সবকিছু গ্রহণ করতে পারবে। আচ্ছা, তো যে বিষয়টা এখানে আলোচনায় চলে আসতেছে সেটা হলো যে আমি যেটা গুরুত্ব দিয়ে বলতে যাচ্ছি যে মানসিক স্বাস্থ্যটা, আমরা কিন্তু ফিজিক্যাল হেলথের উপর সবসময় নজর দিচ্ছি সবাই, একদম একদম যে কোনো বয়সের হোক, যে কোনো শ্রেণীর লোক হোক, তারা কিন্তু এখন তার মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্যটাকে খুব গুরুত্ব দিয়ে দেখছে। তারা দেখছে যেমন স্বাভাবিকভাবে আজকে আমরা যখন প্রধান যে উপাদানগুলো আমরা দেখি স্বাস্থ্য ভালো থাকার জন্য, ফিজিক্যাল হেলথ থেকে ভালো রাখার জন্য আমরা কি করি, ফার্স্টে যে জিনিসটা আমরা করি সেটা হলো আমার ডাইটিংটা মেনটেন করি। হ্যাঁ, আমি দেখি আমি কতটুকু কার্বোহাইড্রেট খাবো, কতটুকু প্রোটিন খাবো, কতটুকু আমি ফ্যাট খাবো, হ্যাঁ, মিনারেল কি কি খাবো, এটার উপর আমাদের একটা বিশাল প্ল্যান থাকে। প্রত্যেকটা মানুষের এরকম আছে, এবং সেটি খাবার মেনুতেও চেক করে যে আসলে আজকে এই পরিমাণ বেশি খাওয়া হয়ে গেছে, এই পরিমাণ বেশি খাওয়া হয়ে গেছে। মানসিক মানে ফিজিক্যাল হেলথকে এতটাকে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু তার ঠিক উল্টা দিক মানসিক স্বাস্থ্য। তো মানসিক স্বাস্থ্যটার আসলে এসেনশিয়াল নিউট্রিয়েন্টটা কি, হ্যাঁ, এই জিনিসটা নিয়ে আমরা কেউ এওয়ার না। হ্যাঁ, যে আমরা আসলে আমার মানসিক স্বাস্থ্যটাকে আপগ্রেড রাখতে হলে, মানসিক স্বাস্থ্যটাকে সুস্থ রাখতে হলে আসলে আমার মানসিক যে ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টটা, সেই নিউট্রিয়েন্টটা আসলে কি, এটা কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা কেউ সেভাবে কথা বলি না আমার মানসিক স্বাস্থ্যটা। হ্যাঁ, যেমন আমরা নিউট্রিয়েন্ট নিলে, যেমন খাবার নিলে আমরা কি হয়, আমরা একটা এনার্জি নেই, শারীরিক শক্তি তৈরি করে আমার ভিতরে, এবং সেটা প্রতিরোধক হয়, কি গঠনমূলক হয়, অনেক কিছু ডেভেলপ হয়। ততটুকু আমাদের মানসিক একটা শক্তি প্রয়োজন আছে। হ্যাঁ, তো আমাদের সেই মানসিক শক্তিটা কিভাবে নেব, সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। মেন্টাল হেলথ নার্স সেই বিষয়টাকে জানতে হবে। হ্যাঁ, সেই বিষয়টা যদি সে যে জানে, তাহলে সে নিজেকে স্ট্রেংথেনিং করতে পারবে, পাশাপাশি তার আশেপাশে রোগীদেরকেও সে স্ট্রেংথেনিং করতে পারবে। তারপরে যে বিষয়টা আসছে, এটা গেল হলো আমাদের মানসিক শক্তি। হ্যাঁ, তো মানসিক শক্তিটা আসলে আমরা পাই কি, আমাদের যখন আমরা এক্সিস্টেন্সটাকে স্বীকৃতি পাই, আমার অবস্থানটাকে আমি যখন স্বীকৃতি পাই, তখন কিন্তু আমরা মানসিক শক্তিটা পাই। যেরকম আজকে আমরা এখানে কয়েকজন কথা বলছি, সবাইকে আমরা হাই হ্যালো বলছি। এই হাই হ্যালোর মাধ্যমে কি করতেছে, একজন আরেকজনকে আমরা স্বীকৃতি দিচ্ছি, একজনের অবস্থানকে আমি মেনে নিচ্ছি। হ্যাঁ, এই যদি আমি না মেনে নিতাম তাহলে কি হতো, আমাদের ভিতরে এক ধরনের নেগেটিভ শক্তি তৈরি হতো, নেগেটিভ এনার্জি তৈরি হতো, যেটা আমাদের ভিতরে ক্রোধ তৈরি করতো, আমাদের মানে পজিটিভ ইমোশন, নেগেটিভ ইমোশন গুলো তৈরি করতো। হ্যাঁ, অ্যাঙ্গার তৈরি করতো, এগ্রেসিভ মনোভাব তৈরি করতো। তো যখন আমরা কি করতেছি, আমরা সবাইকে যখন তাকে স্বীকৃতি দিচ্ছি যে হ্যাঁ তুমি একজন মানুষ, তুমি এইরকম চিন্তা করতেছো,
হ্যাঁ তোমার অবস্থান থেকে এটা ঠিক আছে। হ্যাঁ, তো এরকম একটা প্রত্যেকটা অবস্থানকে যখন আমরা স্বীকৃতি দেব মানুষকে, হ্যাঁ, তখন মানুষ সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে এবং তার ভিতরে এক ধরনের এনার্জি তৈরি হবে। আর খুব সহজভাবে যদি আমি বলি, সেটা হলো যে আমি যা কিছু করি না কেন, হ্যাঁ, সেটা যদি ভালো লাগা তৈরি হয়, একটা গুড ফিলিং দেয় মানুষকে, সেটাই আমাকে গুড এনার্জি দেয়, সাইকোলজিক্যাল গুড এনার্জি দেয়, হ্যাঁ, মানে পজিটিভ এনার্জি দেয়। তো এখন এই তাহলে পরে আমাদের এই যে ভালো ফিলিংটা দেওয়াটা, হ্যাঁ, এটা একটা বিশাল একটা বিষয়। হ্যাঁ, তাহলে পরে আমাকে মানসিকভাবে শক্তিশালী হতে হলে এবং পাশাপাশি আরেকজনকে শক্তিশালী করতে হলে আমাদের প্রধানত আমি মনে করি 4টা বিষয় ফলো করা উচিত সাইকিয়াট্রিক নার্স হিসেবে এবং সাধারণ মানুষ হিসাবে নিজের মানসিক স্বাস্থ্যটাকে আপডেট রাখার জন্য। সেটা হলো যে আমি মানুষকে স্বীকৃতি দিব, অর্থাৎ তার যে গুড কোয়ালিটি যেটা আছে, ভালো তার যে কোয়ালিটিটা আছে, সেই কোয়ালিটিকে আমি অ্যাকনোলেজ করব, তাকে প্রশংসা করব। আরেকটা হলো কেউ যদি আমাকে প্রশংসা করে অথবা কেউ যদি আমাকে গুড ফিলিংস দেয়, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করব। আর একটা ব্যাপার আছে যে আমরা অনেক সময় আমাদের যে গুড কোয়ালিটিটা কেউ যদি বর্ণনা করে, সেই জিনিসটা আমরা অ্যাকসেপ্ট করি না। তো সেক্ষেত্রে যেটা হয়, অ্যাকসেপ্ট করি না কারণ আমরা আমাদের ভিতরে যে আত্মবিশ্বাসটা থাকে, যে একজন আমাকে বললো যে আপনি এত সুন্দর করে কথা বলছেন, অনেক সময় মনে হয় কি যে না, উনি হয়তো আমাকে ঠিকভাবে বলছে না। কিন্তু আসলে বিষয়টা এরকম না। যদি আমরা এটাকে নেই, যদি কেউ যদি বলে যে হ্যাঁ আপনি খুব সুন্দর করে বলছেন, আপনার এই জিনিসটা ভালো, আমার এই জিনিসটা ভালো লাগছে আপনার, তো এই জিনিসটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে নিজেকে। হ্যাঁ, আর একটা ব্যাপার হলো অ্যাকসেপ্ট করবে, নিজেকে নিজে অ্যাকসেপ্ট করতে হবে। এটা একটা বড় প্রবলেম। আমরা আমাদের নিজেকে অ্যাকসেপ্ট করি না, নিজের অবস্থানটাকে স্বীকৃতি দেয় না, নিজের অবস্থানকে নিজেকে মেনে নিতে পারি না। এটা একটা সেলফ লাভের একটা বিষয় আছে এখানে জড়িত আছে, যে নিজেকে ঠিক সেভাবে ভালোবাসতে পারে না। হ্যাঁ, তো বিষয়টা হলো যে আমি নিজেকে ভালোবাসবো এবং নিজের অ্যাকসেপ্টেন্সটা নিব, অর্থাৎ আমি কি করলে ভালো লাগে, সে ভালো লাগাটা আমি নিজেকে দিব। 4র্থ নম্বর পয়েন্ট যেটা হলো, আরেকটা পয়েন্ট সেটা হলো যে আমার যে জায়গায় স্বীকৃতি প্রয়োজন, অর্থাৎ আমার যে জায়গায় গুড ফিলিংটা দরকার কারোর কাছ থেকে, সেই কারোর কাছ থেকে আমাকে চেয়ে নিতে হবে সেই গুড ফিলিংটা, সেটা আমরা নিব। আর একটা ব্যাপার রয়েছে যেটা লাস্ট পয়েন্ট, সেটা হলো যে আমরা যদি কেউ আমাকে ব্যাড ফিলিং দেয়, হ্যাঁ, যে আপনি আপনার অ্যাটিটিউডটা এরকম না, এরকম ভালো না, হয় না, আমি সেটাকে অ্যাকসেপ্ট করব না। হ্যাঁ, অর্থাৎ যে জিনিসটা আমাকে ব্যাড ফিলিং দেয়, সেই জিনিসটা আমি অ্যাকসেপ্ট করব না। হ্যাঁ, তাহলে ব্যাড ফিলিংটা যদি আমি অ্যাকসেপ্ট না করি, তাহলে কি হচ্ছে, আমরা 4টা পয়েন্টে যে জিনিসগুলো দেখলাম, সবগুলো থেকে আমরা পজিটিভ এনার্জি পাচ্ছি। আর যে জিনিসটা নেগেটিভ এনার্জি দিচ্ছে, সেই জায়গায় আমরা স্টপ করে দিচ্ছি যে আমি এটা অ্যাকসেপ্ট করব না। কেউ হয়তো আমাকে বলতে পারে যে তোমার কথা বলার ধরনটা ভালো না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি নিজে মনে করি হ্যাঁ আমার কথা বলার ধরন ভালো, আমি নিজে স্যাটিসফাইড, আমার সেলফ স্যাটিসফ্যাকশনটা আছে, যেভাবে এই বিষয়টা আছে। আরেকটা বিষয়টা হলো যে জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, সেটা হলো যে আমরা আমাদের বিভিন্ন ধরনের পয়েন্ট অফ ভিউ দিয়ে, আমরা লাইফ ভিউটা বিভিন্ন ধরনের হয়। তো 4 ধরনের আমাদের ভিউ রয়েছে, আমরা যারা মানুষ রয়েছি, এটা সাইকিয়াট্রিক নার্স হিসেবে এই জিনিসগুলো খুব জানাটা খুব গুরুত্বপূর্ণ এবং সেভাবে দেখাটা। অর্থাৎ সেই জিনিসটা হলো যে আমি যেরকম মনে করি যে একটা মানুষ সে মনে করে আমি যা কিছু করছি সেটা ঠিক আছে, আমি যে অবস্থানে আছি
সেটা ঠিক আছে, কিন্তু পাশাপাশি সে মনে করে আমার আশেপাশে যারা মানুষ যেভাবে আছে তারাও ঠিক আছে, অর্থাৎ আই এম ওকে, ইউ আর ওকে। এই শ্রেণীর এই শ্রেণীর মানুষ এই যে এই অবস্থানটা যার ভিতরে নিয়ে আসতে পারে, হ্যাঁ, তাদের সাথে আসলে কোনো প্রবলেম তৈরি হয় না, মানুষের সাথে সম্পর্কে কোনো সমস্যা তৈরি হয় না, তারা আসলে মেন্টালি খুব সাউন্ড থাকে। এরপরে আর একটা বিষয় যেটা আসছে, যারা আমাদের বেশিরভাগ মানুষ আমরা এইভাবে চিন্তা করি, সেটা যে আই এম নট ওকে, আসলে আমি যে অবস্থা আছে আমি ঠিক নাই, আমি যেভাবে কথা বলছি আমার কথাগুলো ঠিক নাই। তারা এটা মনে করে, নিজেকে ডাউন ফিল করে, আবার মনে করে যে পাশাপাশি অন্য যারা আছে সবাই ঠিক আছে, সবাই আমার চেয়ে ভালো পাচ্ছে, সবাই আমার চেয়ে সুন্দর করছে, এই ধরনের কিছু মানুষ রয়েছে। হ্যাঁ, তো এটাতে হয় কি যে একটা কনফিডেন্সের একটা ব্যাপার এখানে অবস্থান করে। তারপর আরেকটা বিষয় যেটা আছে সেটা হলো, আরেকটা পয়েন্ট যেটা যে আছে মানুষের ক্যারেক্টারিস্টিক, যেটা হলো যে তারা মনে করে আমি আমি ওকে, আই এম ওকে বাট ইউ আর নট ওকে, অর্থাৎ আমি ঠিক আছি, আমার মতামত ঠিক আছে, কিন্তু তুমি যেটা বলতেছো সেটা ঠিক না, তোমরা, আমি যেটা বুঝি সেটাই রাইট, তোমাদের বোঝাটা ঠিক না। এই ধরনের কিছু মন মানসিকতার লোক রয়েছে। আবার আরেক ধরনের লোক আছে চতুর্থ পয়েন্টে, সেটা হলো যে তারা মনে করে আমিও ঠিক নাই, কেউ ঠিক না। তো এই ক্যারেক্টারিস্টিক্সের ভিতরে যে জিনিসগুলো দেখা যায়, যেমন আমরা আই এম ওকে, ইউ আর ওকে, যে কথাগুলো আমি বললাম, যে আই এম ওকে এর বিষয়গুলোতে যেটা থাকে, যেটা হলো তারা মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারে, তাদের মেন্টাল সাফারিংটা হয় না। কিন্তু যারা আই এম নট ওকে, ইউ আর ওকে, তাদের ভিতরে একটা মেন্টাল সাফারিং থাকে, হ্যাঁ, নিজেকে একটু মানে কনফিডেন্ট ফিল করে না, নিজেকে কিছুটা ছোট মনে করাটা এরকম মনে করে, আর অন্যকে তারা ভাবে যে আমার চিন্তা অনেক ভালো, কনফিডেন্ট, নিজেকে সে অ্যাকসেপ্ট করতে পারে না। হ্যাঁ, তো যারা এই ধরনের করে না তাদের ভিতরে কিছু আত্মহত্যা করার প্রবণতা থাকে। আবার এরপরে যে পয়েন্টে যারা আছে, যেমন মনে করেন যে যারা চিন্তা করে যে আই এম ওকে, ইউ আর নট ওকে, এদের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ হয় বেশি, এদের ক্ষেত্রে দেখা যায় মানে অ্যাগ্রেসিভ হয় এবং তারা আক্রমণাত্মক হয়, ভায়োলেন্স করে তারা তারা এবং এমন একটা পর্যায়ে যায় তারা মানুষ হত্যাও করে, তারা ওই যে রেপের মতো ঘটনাগুলিও ঘটায়, এই টাইপের মন মানসিকতার প্রক্রিয়া। তারপর লাস্ট যে টাইপের লোক, তারা আসলেই কোনো কাজে কোনো কাজে সে স্যাটিসফাইড না, সে নিজের প্রতি স্যাটিসফাইড না, সমাজের প্রতি স্যাটিসফাইড না, মানুষকে সে মনে করার যোগ্য না, এরকম একটা পরিবেশ। তো এইভাবে হলো আমাদেরকে একজন সাইকিয়াট্রিক নার্স সে নিজেকে চিনবে, নিজের অবস্থানটাকে বুঝবে, লাইফ পজিশনটাকে বুঝবে, এবং অন্যের লাইফ পজিশনটাকে সে বুঝতে পারবে, এবং সেটা যদি সে বুঝতে পারে তখন সে একটা অ্যাপ্রোপ্রিয়েট কেয়ার দিতে পারবে। ধন্যবাদ স্যার, হ্যালো, সুন্দর আলোচনার জন্য। জি স্যার, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ অনেক সুন্দর তথ্যবহুল আলোচনার জন্য। আপনার সঙ্গে আমি আবার কথা বলবো, আপনি আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন স্যার। আমি এখন কথা বলবো আমাদের খালেদা আক্তার ম্যাডামের সঙ্গে। জি ম্যাডাম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? খালেদা ম্যাডাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি। জি জি ম্যাডাম, আমি যে বিষয়টা হ্যাঁ মানে শুনতেছি। জি জি, যে এতক্ষণ আমাদের নাজমুল কাদের স্যার অনেক সুন্দর তথ্যগুলো উপস্থাপন করেছেন আমাদের মেন্টাল হেলথ এন্ড সাইকিয়াট্রিক নার্সিং নিয়ে। একজন সাইকিয়াট্রিক নার্সের কিভাবে কি করা উচিত নিজেকে পেশেন্টকে সেবা দেওয়ার ক্ষেত্রে। আপনার লাইনটা ওরা ডিস্টার্ব করতেছে, আমি একটু মালা ম্যাডামের সঙ্গে কথা বলি তাকে। জি মালা দেবী ম্যাডাম, আমি আপনার সাথে চলে আসলাম আবারও।
কথা বলার জন্য। ম্যাডামের লাইনটা মনে একটু সমস্যা করছে, আমরা আপনাকে আবার যোগাযোগ করবো। তো ম্যাডাম যে বিষয়ে কথা বলছি এখন, আত্মহত্যা। স্যার একটু কথা আগে বলেছিল আত্মহত্যার বিষয়টি, যে ডাব্লিউএইচওর তথ্য মধ্যে প্রতি 40 সেকেন্ডে একজন ব্যক্তি আত্মহত্যা করে, এবং প্রতি বছরে অ্যানুয়ালি 8 লাখ পিপল আত্মহত্যা করে মারা যান। সেটা অত্যন্ত দুঃখজনক সারা বিশ্বের জন্য। যাই হোক, আপনার কাছে আমার বর্তমান যে বিষয়টি আলোচনা করবো আমরা, যে আমাদের সমাজে অনেক আছেন যারা বিভিন্ন টার্মিনাল ইলনেসে ভুগে থাকেন, যেমন ক্যান্সার একটি টার্মিনাল ইলনেস। অনেকে দীর্ঘদিন হসপিটাল চিকিৎসা অবস্থায় বেড লাইন কন্ডিশনে থাকেন। আবার অনেক সময় দেখা যায় যারা শারীরিক বা মানসিক প্রতিবন্ধী, তারা নিজেদেরকে সমাজের বা নিজের পরিবারের পূজা মনে করে, হ্যাঁ, আলাদা একটা ঝামেলা মনে করে, তারা জীবনে কোনো অর্থ খুঁজে পায় না। তারা আবার তারাই কিন্তু বেশিরভাগ সময় আত্মহত্যার প্রবণতা তাদের মধ্যে সৃষ্টি হয়। আবার অনেক সময় যারা মানসিক টেনশনে ভুগে বেশি। তো আমি আপনাকে জানতে চাচ্ছি, এই যে একটা সমস্যা আত্মহত্যা করার প্রবণতা, তারা হতাশায় নিমজ্জিত হয়ে যায়, তাদেরকে আত্মহত্যার প্রবণতা দূর করে সামাজিক স্রোতে নিয়ে আসার জন্য, আমাদের নর্মাল জীবন লাইফ কন্টিনিউ করার জন্য আপনার পরামর্শ কি, বা তাদের পরিবারের প্রতি পরামর্শ কি, বা একজন সাইকিয়াট্রিক নার্স হিসেবে আমাদের করণীয়? ধন্যবাদ মনির আমাকে কোশ্চেন করার জন্য, থ্যাংক ইউ। আমি আগেই বলেছিলাম যে আমাদের স্বাস্থ্য বলতে আমাদের শুধু ফিজিক্যাল হেলথ না, যে পাশাপাশি আমাদের মেন্টাল হেলথ, দুইটা একসাথে ইন্টার রিলেটেড। আমরা যে আপনি বলছেন যে ক্রনিক ডিজিজগুলো বা আমাদের মেন্টাল হেলথের ডিজিজ, এটা হচ্ছে একটা নন কমিউনিকেবল ক্রনিক ডিজিজ। সো আমরা বলতেছি যে আমাদের ফিজিক্যাল হেলথের সাথে মেন্টাল হেলথের একটা খুব কি আছে, গুড রিলেশন। এটা আগেও নাজমুল কাদের দাদা বলে গিয়েছেন, বা আমরা বলতেছি এটা যে দুইটার সাথে দুইটার ইন্টার রিলেটেড। আমরা যে দেখতেছি যে ডিপ্রেশন, আপনি যেটা বলেন যে আমাদের বর্তমানে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি, এটা আমাদের ফিজিক্যাল হেলথের সাথে আমাদের রিলেটেড। আমরা বলতেছি যে ফিজিক্যাল ইলনেস, যেরকম আমরা বলতেছি ডায়াবেটিক্স, বলতেছি আমরা ক্যান্সার, কার্ডিওভাস্কুলার ডিজিজ, এরকম বিভিন্ন ডিজিজ আমাদের যে আক্রান্ত হচ্ছে, এগুলোতে আমরা কি ডিপ্রেশনে ভুগছি। একটা স্ট্যাটিস্টিক্স থেকে দেখা গেছে যে আমাদের যারা এইচআইভি, এটা একটা নন কমিউনিকেবল ডিজিজ, জানি এটা এটা কমিউনিকেবল, বাট এটা হচ্ছে যে একটা লং লাইন ডিজিজ, যেটা একবার যার মধ্যে হয় তার মধ্যে দেখা গেছে 41% ডিপ্রেশন কাজ করছে। সে তার সামাজিক মূল্যবোধ বা নিজেকে সে ভাবতেছে যে আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো কি নাই, মানে অধিকার নাই, বা আমি এমন একটা ডিজিজ, এটা নিজেকে সে শেম ফিল করতেছে, বা নিজের মধ্যে এই যে ফিজিক্যাল ইলনেসটা তাকে মেন্টালি তাকে এফেক্ট করতেছে। এবং এর জন্য যারা এসআইভি এফেক্টেড, দেখা গেছে যে তাদের মধ্যে 41ই ডিপ্রেশনে ভুগছে। পাশাপাশি আমরা দেখছি ডায়াবেটিক মেলাইটাস, তারা 9 থেকে 27% ডিপ্রেশন, স্ট্রোক 20 থেকে 30%। তাহলে আমাদের এই যে একটা বড় একটা দেখা যাচ্ছে যে অ্যামাউন্ট মানুষ যারা এই নন কমিউনিকেবল, স্পেশালি এসআইভি, ডায়াবেটিক্স, স্ট্রোকে ভুগছে, তাদের ডিপ্রেশনের প্রবণতাটা বেশি দেখা দিচ্ছে। তো আমি যখন বাইরে, আমরা আগেই বলেছি, প্রথমে আমি বলেছি যে আমাদের দেশের যে মেন্টাল হেলথের যে একটা কেয়ারটা, এটা খুবই সামান্য। এটা দেখা গেছে যে আমাদের আলাদা কোনো কিছু এটার ওইভাবে স্পেসিফিক নাই। আমাদের এত বড় দেশ একটা, আমাদের অনলি মেন্টাল হসপিটাল যেটা পাবনাতে 500 বেডের এক ইনস্টিটিউট, মেডিকেল কলেজগুলোর সাথে আছে, বাট খুবই কম। বাট আমরা যখন পড়াশোনা করেছি দেখেছি যে হসপিটালগুলোতে আলাদা সাইকিয়াট্রিক নার্স থাকে। আমাদের দেশে ওইভাবে এখনো ডেভেলপ হয় না, বাট আশা করছি আমরা ভবিষ্যতে হবে। তো তাদের কাজগুলো হচ্ছে তারা হসপিটালে প্রত্যেক ওয়ার্ডে খবর নিচ্ছে, যারা এরকম লং লাইন বা যারা পায় ডাইং পেশেন্ট, তাদেরকে কাউন্সিলিং করা, তাদেরকে সাপোর্ট দেওয়া, যে তারা যাচ্ছে প্রত্যেক ওয়ার্ডে খোঁজ নিচ্ছে যে কয়জন ডায়াবেটিক্সের পেশেন্ট আছে বা কয়জন এইচআইভির পেশেন্ট আছে, তাদের কাছে গিয়ে তারা কাউন্সিলিং দিচ্ছে, তারা সাপোর্ট দিচ্ছে। তো আমাদের দেশে এই সুযোগ সুবিধাটা নাই। বাট হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সো আমাদের দেশে আমরা বলতেছি যে আমাদের দেশে কিন্তু ওই রকমের এখনো সুযোগ হচ্ছে না, বাট আমরা আশা করতেছি যে ফিউচার আমাদের দেশে হবে। বাট অ্যাজ এ মেন্টাল হেলথ নার্স হিসাবে আমরা যারা এখন কাজ করছি, বা আশা করি ভবিষ্যতে হবে আমাদের মধ্যে, আমরা এখন আমাদের স্পেসিফিক কিছু হসপিটালে মেন্টাল হেলথ নার্স আছে, যেটা আমরা বলছি পাবনা আমাদের যে মেন্টাল হসপিটাল, পাশাপাশি আমাদের মানসিক ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথের যে আমাদের ইনস্টিটিউশন, ওখানে আছে, বাট অন্যান্য হসপিটালগুলোতে নেই। ইন ফিউচার আমরা যদি যখন আমরা কাজ করবো, বা আমরা যাদেরকে দেখবো এরকমের, বা আমরা জেনারেল যখন ট্রেনিং করছি আমাদের নার্সদের মধ্যে থেকে, তা আমরা তাদেরকে, আমাদের কিছু কাজ আছে স্টেপ বাই স্টেপ আমাদের করা উচিত। সেগুলো যে প্রথম তাদের যারা এরকম লং লাইন পেশেন্ট, বা এরকম যারা ক্রনিক ইলনেস, স্পেশালি যারা ডিপ্রেশন,
তারা কিন্তু ভাবতেছে যে তাদের এই সমাজে বেঁচে থাকার কোনো মূল্য নাই, বা তারা নিজেকে সুইসাইডের মতো কি এরকম অ্যাটেম্প নিচ্ছে। সো আমাদের মেনলি কাজ হচ্ছে তাদেরকে কি করা, সাপোর্ট দেওয়া। বা অ্যাট ফার্স্ট যে আমি এজ এ মেন্টাল হেলথ নার্স হিসাবে আমার কাজ হচ্ছে তাদের সাইকোসোশ্যাল অ্যাসেসমেন্ট করা। দেখা যে আমরা দেখবো বা যাবো তার কাছে, দেখবো যে সে যে তার যে একটা ডিজিজটা আছে, স্পেশালি ডিপ্রেশন, বা সে তার সাইকোমা তার নিজস্ব পাশাপাশি তার যে আশেপাশে তার ফ্রেন্ড সার্কেল আছে, তার আত্মীয় স্বজন আছে, তার কতটুকু সাপোর্ট আছে। এর জন্য আমি তার ফ্যামিলি, তার ফ্রেন্ডস বা তার ধর্মীয় ভাবে তাকে, রিলিজিয়াস তাকে, কালচারাল তাকে কতটুকু তাকে সাপোর্ট করছে। তো এটা অ্যাসেস করে আমি আইডেন্টিফিকেশন করতে পারবো যে তার মধ্যে ডিপ্রেশন বা আদার যে অ্যাংজাইটি, বা তার যে আপনি বলতেছেন লাস্ট যেটা আমরা জানি যে ডিপ্রেশনের লাস্ট এন্ডিং হচ্ছে সুইসাইড, সে এরকমের তার মধ্যে কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা। সো এটা আমাকে এট ফার্স্ট কাজ করা যে আপনি নাজমুল কাদের দাদা একটু আগে বলে গেছেন যে আমার যে কোনো কিছু হয় আমি সেটা অ্যাকসেপ্ট করতেছি কিভাবে, ডিফেন্স করতেছি কিভাবে। আমরা জানি যে আমরা যে কোনো প্রবলেমে আমাদের লাইফে আমরা দুইটা ভাবে এটাকে ডিফেন্স করি। একটা হচ্ছে যেটা আমরা বলছি অ্যাডাপশন, আর একটা হচ্ছে ম্যাল অ্যাডাপশন। যে অ্যাডাপশন মানে যে হ্যাঁ আমার জীবনে আমার একটা ডিজিজ হয়েছে, এটা হতেই পারে আজকে আমার এটা যে লাইক নর্মাল লাইফের একটা পার্ট, সে কি এটা অ্যাকসেপ্ট করতেছে কিনা, যেটা আমার জীবনে একটা পার্ট, এটাকে নিয়ে আমাকে বাঁচতে হবে। সো এটাকে আমি কিভাবে গ্রহণ করতেছি, বা এটাকে নিয়ে আমাকে ডেইলি লাইফটা কি কি করতে হবে, চলতে হবে, কুপ করতেছে সে কিভাবে, যেটা আমরা বলি ডিফেন্স। যে সে কি অ্যাডাপশন করতেছে যে লাইফের সাথে যে আমার এই ডিজিজটা আমাকে, ডিপ্রেশনটা আমাকে আরো, যদি আমি এটাকে অ্যাডাপশন করতে পারি তাহলে আমি পজিটিভ অ্যাটিটিউড, যেটা দাদা বললো যে পজিটিভ অ্যাটিটিউড, যে আমরা যে কোনো কিছু যদি পজিটিভলি গ্রহণ করি তাহলে আমি মেন্টালি স্ট্রেংথ পাচ্ছি, এই স্ট্রেংথই আমাকে ডিপ্রেশনকে কাটাতে কাজ করতেছে। আর কি আমি ম্যাল অ্যাডাপশন, বা আমি কি এটাকে ভাবতেছি যে নেগেটিভ ভাবে যে আমার জীবনে এটা আমাকে ধ্বংস করে দিচ্ছে, আমার এই ডিজিজটা আমার বেঁচে থাকার কোনো কি নাই, আমার আর বেঁচে থাকার কোনো মূল্য নেই, সো আমার মৃত্যু হচ্ছে লাস্ট এন্ডিং। সো এট ফার্স্ট আমাদের কাজ হচ্ছে তার অ্যাসেস করা যে সেই ডিজিজটার কারণে সে মেন্টালি কতটাকে অ্যাকসেপ্ট করতেছে, বা এটাতে তার কতটুকু সেটাতে আরো সে খারাপের দিকে যাচ্ছে, তাকে পাশাপাশি তার ফ্যামিলি, তার ফ্রেন্ড তাকে কতটুকু সাপোর্ট দিচ্ছে, এটা আমাদের অ্যাসেস করতে হবে। দেন তাকে আমাকে যদি দেখি যে তার ডিপ্রেশনের লেভেলটা, আমরা জানি যে মেন্টাল হেলথ নার্স আমাদের অনেক কি কুশনিয়ার আছে, তার মাধ্যমে আমরা জানতে পারি কুশন করে যে তার লেভেলটা কতটুকু আছে, সে কতটুকু সুইসাইড অ্যাটেম্প নিচ্ছে। এটা আমরা জানার পরে আমরা যদি আমার এজ এ নার্স হিসাবে মেনলি কাজ হচ্ছে আমাকে এটাকে আইডেন্টিফিকেশন করা যে তার লেভেলটা কত। তাহলে যদি তার সিভিয়ার বা মরালিটির দিকে যায় আমার কাজ হচ্ছে তাকে রেফার করা। বাট আমরা জানি যে আমাদের দেশে ডে কেয়ার নাই, বা আমাদের কাউন্সিলিং আলাদা দেওয়ার কোনো সিস্টেম নাই, বাট যেটুকু আছে এটার মধ্যে আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে রেফার করা, তাকে কাউন্সিলিং দেওয়া। পাশাপাশি এজ এ নার্স হিসাবে তাকে আমার যেটা করণীয় যে তাকে কুপিং স্কিল, যে তাকে এটা নিয়ে জীবনটাকে বাঁচতে হবে, তার যে একটা নেগেটিভিটি কাজ করতেছে এটাকে আমাকে কাউন্সিলিং দিয়ে তাকে পজিটিভ, বা এটাকে কুপ করে জীবনের সাথে সে কিভাবে এটাকে নিয়ে চলতে পারবে, এটাকে তাকে আমাকে কাউন্সিলিং দেওয়া। পাশাপাশি তাকে আমরা এজ এ মেন্টাল হেলথ নার্স তাকে আমরা বলতে পারি যে আমরা পৃথিবীতে আসছি আল্লাহ, ভগবান, ঈশ্বর। সো এই যে আমাদের ধর্মের প্রতি কিন্তু সবার একটা ভয় আছে, একটা ভক্তি আছে, তাকে ধর্মীয় ভাবে, স্পিরিচুয়ালি বা রিলিজিয়াস ভাবে তাকে লাইফটাকে লিড করি। যদি আমরা ধর্মীয় ভাবে তাকে শিক্ষা দিই যে আপনি আল্লাহর কাছে 5 বার নামাজ পড়বেন, বা আপনি গির্জায় যাবেন, মন্দিরে যাবেন, তাহলে কিন্তু অর্ধেক ডিজিজ আমাদের ভালো হয়ে যায়। তাকে আমরা এই ডিজিজটার সাথে কুপ করতে পারবো, বলবো, পাশাপাশি তাকে ধর্মীয় ভাবে তাকে জীবনটাকে লিড করতে পারবো। পাশাপাশি যেটা আমরা বলছি যে তার যে আশেপাশের যে সাপোর্টিভ সিস্টেমটা, তার হোক ওয়াইফ, হোক তার ফ্যামিলির আদার্স মেম্বার, তারা কতটুকু সাপোর্ট দিচ্ছে সেটাকে আইডেন্টিফিকেশনকে তাদেরকেও ইনভলভ করতে হবে। তাকে যে তার যে পজিটিভ থিঙ্কিং, তাকে ধর্মীয় ভাবে চলা, জীবনটাকে এটার সাথে নিয়ে সারা জীবন লিড করা, যে তার একটা ক্রনিক ইলনেস আছে, তো তাদেরকেও যদি আমরা পজিটিভ অ্যাটিটিউড দেই বলি করতে, তাহলে এই যেটা কম্বিনেশন, যে তার এটাকে যে আমরা বললাম যে তার যদি এই শারীরিক অসুস্থতার সাথে মেন্টালি যদি তাকে আমি মেন্টালি সে যদি স্ট্রং হয় তাহলে সেটাকে কুপ করে সে চলতে পারে। আমাদের মেন কাজ হচ্ছে তাকে পজিটিভলি কি সেটাকে ফেস করা, বা এটার সাথে জীবনটাকে লিড করা। আমরা এইভাবে তাদেরকে অ্যাডভাইস করতে পারি। থ্যাংক ইউ। আলোচনা করেছেন এবং একই সঙ্গে তাদের পরিবারের সদস্যরা রয়েছেন, তাদের পরিবারের সদস্যদের অবশ্যই এই বিষয়ে সচেতনভাবে কনসাসনেস ডেভেলপ করতে হবে এবং তাদেরকে সেই ফ্যামিলিকে ফ্যামিলি মেম্বার করতে হবে। ফ্যামিলি মেম্বার যদি সাপোর্ট দেয় তাহলে সেই অসুস্থ ব্যক্তির পক্ষে নর্মাল লাইফ লিড করা অনেকটা ইজি হয়ে যায়। ধন্যবাদ আপনাকে, আপনি আমার সঙ্গে থাকবেন, আবার কথা হবে। এখন আমরা কথা বলবো খালেদা ম্যাডামের সঙ্গে। জি ম্যাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাম, আমাদের বাংলাদেশে মেন্টাল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ কতটুকু রয়েছে আমাদের জন্য,
এবং আমাদের মেন্টাল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং নিয়ে আমাদের সম্ভাবনা কতটুকু এই বিষয়টি এবং আমাদের পোস্ট কারিকুলাম এবং বাংলাদেশে মেন্টাল হেলথ সাইকিয়াট্রিক নার্সিং কতটুকু প্রয়োজন এই বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, ধন্যবাদ মনির, আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। বাংলাদেশের সাইকিয়াট্রিক মেন্টাল হেলথ নার্সের সুযোগ কতটুকু আছে, আমি একটা স্ট্যাটিস্টিক্স বলতেছি তোমাকে। যেখানে ক্যালিফোর্নিয়ায় সাইকিয়াট্রিক নার্স আছে 13,570 জন, সেখানে আমাদের বাংলাদেশে এখন আমাদের নেনার থেকে এই পর্যন্ত 15 জন পাশ করে বের হয়েছে। আর তাসলিমা ম্যাডাম সহ আমাদের আরো আছে 8 জন, মালা এবং সানি সবাই সহ, তো টোটাল 23 জন এই পর্যন্ত। তো আমাদের ইনশাল্লাহ আরো অনেক সুযোগ হবে। এখন আমরা প্রতি বছর 10 জন করে নেই। ডিজিএনএম আমাদেরকে অফার দিছে যে আরো এটাকে মানে আরো 20টা মানে সিট বাড়ানোর জন্য। তখন আরো হবে, আরো যখন নার্স বাড়বে তখন আমাদের কাজেরও পরিধি বাড়বে। এখন যেমন মেন্টাল হসপিটালে যারা কাজ করে তাদের হয়তো ডিপ্লোমা ট্রেনিং আছে, কিন্তু এইভাবে কিন্তু আমরা এখনো নার্স আমরা মানে ডেভেলপ করতে পারি নাই যে মেন্টাল হেলথ নার্স হসপিটালে করবে এরকম, কিন্তু যেটা বহির্বিশ্বে আর কি আছে। এখন আমরা এটা চেষ্টা করব যে যখন আমাদের অ্যাভেলেবেল মেন্টাল হেলথ নার্স হবে, তখন আমি আগেও যেটা বলছি যে প্রাইমারি হেলথ কেয়ার থেকে যদি আমরা শুরু করতে পারি, ওইখানে যদি আমরা অ্যাসেসমেন্ট করে তাদেরকে ডায়াগনোসিস করে প্রাথমিক পর্যায়ে তাদের রোগ শনাক্ত করতে পারি, তাইলে আমাদের এত বিলিয়ন মিলিয়ন তখন আর আমাদের রোগী হবে না। তো আমাদের সুযোগ আছে, আমরা সব জায়গায় কাজ করতে পারি, আমরা কমিউনিটিতে পারি, আমরা হসপিটালে পারি। আর মেন্টাল হেলথ এমনই একটা ডিপার্টমেন্ট যারা কি করতে পারে, বাচ্চাদের সাথে কাজ করতে পারে, বড়দের সাথে করতে পারে, কমিউনিটিতে পারে, হসপিটালে পারে, স্কুলে পারে। সুতরাং অনেক স্কোপ আছে, অনেক। আর সিলেবাসের কথা অথবা কোর্স কারিকুলামের কথা যদি আমি বলতে যাই, তাহলে আমাদের এখানে মেন্টাল হেলথে হইলো মুগদায় তো আমাদের একটা কারিকুলাম আছে। আর এখন প্রাইভেটে যেখানে আমাদের তাসলিমা ম্যাডাম আছে, সেখানে ইউনিভার্সাল নার্সিং, ওইখানে মেন্টাল হেলথ ওরা খুলতে চাইতেছে। তো আমাদের এখানে এটা আমরা যখন স্টার্টিং করি তখন আমাদের ছিল 48 ক্রেডিট, স্টুডেন্টদের 48 ক্রেডিট শেষ করতে হতো। আর এখন এটাকে প্রথম বেস 48 ক্রেডিটে পড়লো, সেকেন্ড বেস থেকে আমরা এখন 50 ক্রেডিট করছি, যেখানে স্টুডেন্টদেরকে কোর্স সাবজেক্ট পড়তে হয় 23 ক্রেডিট, আর তাদের স্পেশালিটি থিওরি পড়তে হয় 12 ক্রেডিট, আর তাদেরকে স্পেশালিটি কোর পড়তে হয় 9 ক্রেডিট, আর তাদেরকে আরেকটা হলো ইলেকটিভ পড়তে হয় 6 ক্রেডিট। তো এই হলো টোটাল 50 ক্রেডিট। তো যেখানে কোর সাবজেক্ট গুলা যেমন তারা ফার্স্ট সেমিস্টারে পড়ে স্ট্যাটিস্টিক্স, আর একটা পরে থিওরিটিক্যাল ফাউন্ডেশন অফ নার্সিং, এগুলা প্রত্যেক স্টুডেন্টের জন্যই বাধ্যতামূলক অবশ্যই পড়তে হবে। এবং স্ট্যাটিস্টিক্স তারা কেন করবে, স্ট্যাটিস্টিক্স পড়লে এই যে আজকে আমরা যে ডেটাগুলো দিতেছি, তারা যখন রিসার্চ করবে তারা এরকম ডাটা নিয়ে আসবে, বিভিন্ন স্ট্যাটিস্টিক্স ইউজ করবে সেখানে। এই জন্য তাদের অবশ্যই স্ট্যাটিস্টিক্স পড়তে হবে। আর রিসার্চটাকে সাপোর্ট দেওয়ার জন্য তারা অবশ্যই একটা থিওরি করবে, এজন্য তাদেরকে থিওরিটাও বাধ্যতামূলক। এটা হলো তাদের প্রথম সেমিস্টারে কোর্স সাবজেক্ট। সেকেন্ড সেমিস্টারে এসে তাদেরকে পড়তে হয় নার্সিং এডুকেশন, যেটা আমরা কলেজ লেভেলে বিএসসি লেভেলে পিএম টিচিং যেটাকে বলতাম, দ্যাট মিনস সেটা হলো টিচিং মেথোডোলজি, যে আমরা কিভাবে টিচিং দিব সেই পদ্ধতি এখানে শেখানো হয়। আর আরেকটা সাবজেক্ট হলো রিসার্চ, যেটা না বললেই নয়। রিসার্চটা খুব সময় উপযোগী সাবজেক্ট। বিদেশে তারা প্রত্যেক সময় যে কোনো একটা প্রবলেম নিয়ে কিন্তু তারা রিসার্চ করতেছে, যেটা হয়তো আমাদের দেশে এই সুযোগটা এখনো এরকম আসে নাই, কিন্তু ইনশাল্লাহ আসবে। গত 10 বছর আগে যেটা ছিল না, এখন এটা অনেকটা আমরা অ্যাডভান্স হয়েছি, যে রিসার্চ এখন করতেছে, নার্সদের মধ্যে রিসার্চ আইসা করছে। এবং নার্সরা, আমি বলতে নার্সরা অন্য প্রফেশনের চেয়েও অনেক ভালো এবং অনেক কনস্ট্রাকটিভ এবং অনেক সিস্টেমেটিক এবং করতে জানে। তারপরে হইলো এখানে হইলো তাদেরকে আবার সেকেন্ড সেমিস্টারে, আর আমাদের যে স্পেশালিটি কোর্সগুলো আছে এগুলো হলো তাদের স্পেশালিটি অনুযায়ী। যেমন একটা অ্যাসেসমেন্ট, হেলথ অ্যাসেসমেন্ট, এটা আমরা যারা চাইল্ড হেলথে আছে, যারা মিডওয়াইফারিতে আছে, যারা অ্যাডাল্টে আছে, যারা মেন্টাল হেলথে আছে, এদেরকে এটা করতে হয়। কারণ তারা যেহেতু হসপিটালে কাজ করবে,
এজন্য তাদেরকে রোগী কিভাবে অ্যাসেস করবে, যেমন আমরা যদি মেন্টাল হেলথের স্টুডেন্টদেরকে বলি তাহলে তারা যে মিনি স্টেট এক্সামিনেশন যেটা করে আমরা বুঝি যে একটা রোগীর মানসিক অবস্থা এখন কি আছে, আসলে সে কি মানসিকভাবে সুস্থ নাকি সে অসুস্থ, এই অ্যাসেসমেন্ট গুলা তারা করতে হয়। আর তাদের কিছু ইলেকটিভ সাবজেক্ট আছে যেগুলা তাদের ওই দিকে সাপোর্ট করে। জি ম্যাডাম, শুনতে পাচ্ছেন? মনে হয় আপনার লাইনে সমস্যা হচ্ছে। কথা শোনা যায়? জি জি ম্যাডাম, কন্টিনিউ করেন প্লিজ। কথা কি শোনা যায়? আজকে নেট অনেক প্রবলেম করতেছে। আচ্ছা যাও, তারপরে আমাদের আছে স্টুডেন্টদেরকে আমরা প্র্যাকটিকাম করাই, যেটা হলো তারা ক্লাসে যে থিওরিটা শিখে এটা গিয়ে রোগীর উপরে অ্যাপ্লাই করে, ইন্টারভেনশন দেয়। ওখানে বিভিন্ন ধরনের ওইখানে থেরাপি আছে, যেমন কগনিটিভ থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি, ফ্যামিলি থেরাপি, গ্রুপ থেরাপি, অনেকগুলো থেরাপি তখন তারা দিতে শিখে। এটা হলো মেন্টাল হেলথের স্টুডেন্টের জন্য। আর অন্যান্য ডিপার্টমেন্টের ওরা একইভাবে তারা যে থিওরিটা শিখে এটার উপরে তাদেরকে প্র্যাকটিস আমরা ওইখানে তাদের প্র্যাকটিক্যাল 2 সেমিস্টারে। এ হলো তাদের টোটাল 50 ক্রেডিট, এবং লাস্ট সেমিস্টারে গিয়ে তারা থিসিস করে। আর এই থিসিসটা শুরু হয় সেকেন্ড সেমিস্টারে এসে তারা একটা এক্সামিনেশন দেয়, তারপরে তারা থার্ড সেমিস্টার কামাল হোসেন স্যার শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমি শুনতে পাচ্ছি। কামাল হোসেন, হ্যাঁ জি স্যার। আপনি বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড হসপিটালে কর্মরত আছেন। তো আপনার যে হসপিটাল প্রতিষ্ঠান ইনস্টিটিউট রয়েছে, সেই প্রতিষ্ঠানে আমি জানতে চাচ্ছি সেখানে বর্তমানে কি ধরনের সার্ভিস চালু রয়েছে আমাদের যারা মেন্টাল হেলথ পেশেন্ট রয়েছেন, মেন্টালি ইল পেশেন্ট, তারা আপনাদের ইনডোর প্লাস আউটডোর। আজকে যেহেতু বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, এই দিবসে আমরা যে আপনার মাধ্যমে আমাদের সাধারণ জনগণকে বা আমাদের জনগণকে জানাতে পারে যে আপনাদের প্রতিষ্ঠানে বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড হসপিটালে কি কি ধরনের সার্ভিস চালু রয়েছে, সেই সার্ভিস সম্পর্কে বলার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ মনির। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আসলে সবার জানার উচিত যে আমাদের এখানে কি কি সার্ভিসগুলো চালু আছে, এবং আমি আমি এটা আমাদের সার্ভিসগুলো বলতেছি, আসলে সবাই উপকৃত হবে তারা শুনতেছে। আমি রিকোয়েস্ট করছি যেটা আসলে মানসিক হসপিটালটা একটা বড় জিনিস। মেন্টাল হেলথ বিষয়ে, মেন্টাল হেলথের বিষয়ে আমাদের মতো ক্ষুদ্র মানুষ আলোচনা করে এটা শেষ করার মতো না। আমি আজকে এই 18-19 বছর চাকরি করে মেন্টাল হেলথের কিছু জানি, আমার কাছে মনে হয় না আমি কিছুটা জানতে পারি। কারণ আমার কাছে মনে হয় পৃথিবীতে 700 কোটি মানুষের মন 700 কোটি রকমের। মন বোঝাটা অনেক বড় বিষয়, লেখাপড়া করতে হয়, শিখতে হয়, জানতে হয়। সেই ধরনের লেখাপড়া আমার নাই। আমি দুঃখের সহিত মনিরের মাধ্যমে জানাতে চাচ্ছি যে বাংলাদেশে সাইকিয়াট্রিক নার্সের পদ নাই। আমি একবার কাউন্সিলে গেছি, আমি একটু অতিরিক্ত কথা বলি, মনিরের কাছ থেকে পারমিশন নিচ্ছি। যে আমি একবার কাউন্সিলে গিয়ে দেখলাম যে 78 জন নার্স, সাইকিয়াট্রিক নার্স আছে, কোথায় আছে জানি না, বায়ু অবস্থায় আছে। কিছু নার্স হচ্ছে থাইল্যান্ড থেকে পাশ করে আসছেন, আমাদের সানি স্যাররা, মালা রেবুলু ম্যাডামরা, ওরা বিভিন্ন জায়গায় কাজ করতেছে। যেহেতু মালা ম্যাডাম একজন শিক্ষকতা পেশা আছে, উনি হয়তো ছাত্রদেরকে শিক্ষা দিতে পারতেছেন। আর বাকিগুলা কোথায় আছেন, কি অবস্থায় আছেন, সঠিক জায়গায় আছেন কিনা আমি আসলে জানি না। সঠিক জায়গায় যদি সঠিক লোকটা থাকে তাহলেই দেশ এবং রাষ্ট্রের মানুষের উপকার হয় বলে আমি ক্ষুদ্র মানুষ হিসাবে মনে করি। কামাল কামাল ভাই, আমার যে প্রশ্নটা ছিল যে আপনার হসপিটালে বর্তমানে কি কি ধরনের সার্ভিস চালু রয়েছে, সেই প্রশ্নটার উত্তর দিচ্ছি। সেই সুযোগ আপনাকে অনুমতি নেই যে কথাটা বলে নিলাম। আমাদের এখানে আসলে সময় কম। ডিপার্টমেন্ট, আমাদের ইনডোরে কতগুলো ডিপার্টমেন্ট আছে, যেমন অ্যাডাল্ট সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট বিভাগ, অথবা চাইল্ড এডুলেশন বিভাগ, জেরিটিক এন্ড অর্গানিক সাইকিয়াট্রিক বিভাগ, কমিউনিটি এন্ড সোশ্যাল সাইকিয়াট্রিক বিভাগ, ফরেনসিক একটা যেটা আমাদের যে বিভিন্ন রকমের আসামিরা আছে বিভিন্ন জায়গায়, ওদেরকে যে চিকিৎসাটা দেওয়া হয়। আসলে মানসিক রোগী তো
মানসিক রোগের কারণে অনেক অপরাধও করে বসে। এগুলোর তো স্বাভাবিকভাবে সব রোগীদের সামনে রাখা যায় না, তাদের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট আছে। ক্লিনিক্যাল সাইকোলজি এবং সাইকোথেরাপি, সোশ্যাল ওয়ার্কার একটা বিভাগ আছে। তারপরে আছে অ্যাডিকশন বা ড্রাগ অ্যাডিকশন একটা সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট আছে। এই ডিপার্টমেন্টগুলো আমাদের ইনডোরে আছে। এগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের রুগী ভর্তি দেওয়া হয়। এগুলো ভর্তি রুগীর চিকিৎসা এখানে হয়। আরো যে গুরুত্বপূর্ণ কিছু কাজ এখানে হয়, আমাদের কিছু ক্লিনিক চালু আছে আমাদের হসপিটালে, যেগুলো আমাদের দিনের মধ্যে পেইন ক্লিনিক, যে ব্যথার যে ক্লিনিকটা, যেটা মনের ব্যথার চিকিৎসা হয়। আমি তারিখটা সহ দিচ্ছি, কোন দিন হয় সেটাও বলে দিচ্ছি। যে পেইন ক্লিনিকটা হয় শনিবার, সেক্স ক্লিনিক এটা হয় রবিবার, চাইল্ড গাইডেন্স ক্লিনিক এটা হয় সোমবার এবং বুধবার, তারপর হচ্ছে অটিজম ক্লিনিক সেটা হয় সোমবার, জেনেটিক ক্লিনিক এটা মঙ্গলবার। এটা কিন্তু প্রত্যেক দিন হয় আউটডোরে আমাদের যে ক্লিনিকের সেবাটা দেওয়া হয়। মাদকাসক্তি ক্লিনিক বুধবার, ট্রমা কাউন্সিলিং, ট্রমাতে আঘাতপ্রাপ্ত মানুষের বিভিন্ন কারণে, মানে মানুষের মনে যে আঘাতটা হয় সেটার জন্য একটা কাউন্সিলিং হয় বুধবার। কুসিডি বা সুচি বা এই যেটা আমরা বলি একই কাজ, যেটা বারবার করে, সেটা ক্লিনিক আছে, সেটা হলো বৃহস্পতিবার। এবং নিউরোটিক গ্রোথ থেরাপি এটা রবিবার। এবং সাইকো এডুকেশনাল থেরাপি, এটা প্যারেন্টিং একটা থেরাপি হয়, এটা কাউন্সিলিং হয়, সেটাও বুধবার। এই থেরাপিগুলো আমাদের আউটডোরে চালু আছে। আমাদের হসপিটালে আরো কিছু কাজ হয়, যেটা হয় প্রশিক্ষণের সুযোগ সকলের জন্য। আমাদের প্রশিক্ষণে যেটা হয় এফসিপিএস সাইকিয়াট্রিক প্রশিক্ষণ, এমডি কোর্স, এমসিপিএস, এমপি, এটা ডাক্তারদের জন্য যে কোর্সগুলো হয় এগুলো হয়। এবং দেশ বিদেশের চিকিৎসক, সাইকোলজি এবং নার্সেস সংশ্লিষ্টদের ক্যারিয়ার করার জন্য একটা প্রশিক্ষণ হয়। আমরা বিভিন্ন জায়গার রুরাল এরিয়ার যে নার্সগুলো আছে তাদের জন্য 28 দিনের প্রশিক্ষণ, বা বিভিন্ন জায়গা থেকে যে নার্স আছে তাদের জন্য এই প্রশিক্ষণগুলো হয়। বিশ্ববিদ্যালয়, কলেজ, সোশ্যাল ওয়ার্কার, অকুপেশনাল থেরাপিস্ট, নার্সিং স্টুডেন্ট, বাংলাদেশের বিভিন্ন নার্সিং স্টুডেন্ট, যে বিএসসি, বেসিক বিএসসি, পোস্ট বিএসসি, আমাদের যে ডিপ্লোমা স্টুডেন্ট, মিডিওয়ারি স্টুডেন্ট যারা আছে, তাদেরকেও আমাদের এখানে প্লেসমেন্টের মাধ্যমে আমাদের হসপিটালে কি কি সেবা দেওয়া হয় এবং কিভাবে আমরা রোগীগুলো ম্যানেজ করি, হাতে কলমে এটি শিখিয়ে দেওয়া হয়। ওনারাও আসেন বছরে একবার দুইবার করে। তাছাড়াও আমাদের এখানে যে কাজটা করি, আমি আগে একবার বলছি, যে আমাদের এই প্রচারের জন্য, যে মানসিক রোগগুলার মানুষকে জানানোর জন্য, যেটা বৈজ্ঞানিক পদ্ধতির চিকিৎসা করলে মানুষগুলো ভালো হবে, সেটা জানানোর জন্য আমরা প্রথমত ইমাম, বিভিন্ন এরিয়ার জেলা থেকে ইমাম সাহেবদেরকে নিযুক্ত করা হয় আমাদের এখানে প্রশিক্ষণ দেওয়ার জন্য। এটার উদ্দেশ্য একটাই, যে প্রথমতই যদি কোনো মানুষ আমরা পেতাত্তা মনে করি বা বিভিন্ন জনের জারফু করা হয়, প্রথমে হুজুরের কাছে যাওয়া হয়। হুজুর যদি এটাকে বলে যে না, এটা আসলে এরকম কিছু না, আলগা বাতাস, পেতাত্তা কিছু না, আসলে এটা মানসিক রোগ, মনের রোগ, আপনারা হসপিটালে নিয়ে যান, এরকম একটা চিকিৎসা সেন্টার আছে, কিন্তু ওরা বিশ্বাস করে নিয়ে আসে। ইমামদেরকে, স্কুলের শিক্ষকদেরকে, এনজিও কর্মীদেরকে, প্রাইমারি হেলথ কেয়ার কর্মীদেরকে, নার্সদেরকে বা আমাদের নার্সিং যে পার্সোনাল আছে তাদেরকে এই প্রশিক্ষণটা দেওয়া হয়। আমাদের হসপিটালে এই কাজগুলো অনেক আগ থেকেই প্রচার হচ্ছে এবং আমাদের কিছু বই বাৎসরিকভাবে আমরা এই বইগুলো জার্নাল প্রকাশ করা হয় বিভিন্ন তবে আমাদের এই লেখালেখির মাধ্যমে আমাদের যে অধ্যাপকরা আছেন আমাদের টিভিতে, রেডিওতে বা বিভিন্ন পর্যায়ে আমাদের এই আলোচনাগুলো করা হয় আমাদের হসপিটাল থেকে। আমি মনিরের মাধ্যমে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যে আমাদের এই আরেকটা সুখবর হলো এই, যে আমাদের আমাদের একটা এই সাইকিয়াট্রিক অ্যাক্ট, যেটা আইন, এটা কিন্তু বাংলাদেশে ছিল না। এই আইনটা আমাদের দেশে পাশ হয়েছে। এখন এই আইনের মধ্যে আমাদের সাইকিয়াট্রিক প্রফেশনাল কারা, এটার একটা নির্ধারণ করা হয়েছে। সাইকিয়াট্রিক প্রফেশনাল কারা, যেটা আগে ছিল না, এটা কিন্তু নির্ধারণ হয়েছে। সাইকিয়াট্রিক প্রফেশনাল বলতে এখন এই যে এই সংজ্ঞায়িত করা হয়েছে, যে যারা সাইকিয়াট্রিক হসপিটালে চাকরি করবে তারা না। যেমন আমরা যারা ডিপ্লোমা করে আসছি, বিএসসি করছি, আমরা যে কারিকুলামে পড়ে আসছি, আমরা কিন্তু সাইকিয়াট্রিক তেমন কিছু জানি না। এখন সাইকিয়াট্রিক নার্স হিসাবে নিয়োগ হবে যারা সাইকিয়াট্রিক ক্লিনিক্যাল ডক্টর, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, সাইকিয়াট্রিক ক্লিনিক্যাল সাইকিয়াট্রিক ডক্টর, আমাদের সাইকিয়াট্রিক নার্স হিসাবে একটা এই অ্যাক্টে আছে
যদি নিয়োগ দিতে হয়, এটা যদি আমাদের আমাদের মনে হয় যে আমাদের উপরমহল যারা আছে, আমাদের যারা বড় আছে, আমাদের নিয়ে যারা চিন্তা করে, তারা হয়তো এই কাজটা করবেন। এখন সাইকিয়াট্রিক নার্স হিসেবে অ্যাক্টের মধ্যে লিখে আছে। আমি আশা করি আমাদের ম্যাডাম যে বললো, খালেদা ম্যাডাম, যে আমাদের যে বড় ভাইয়েরা যারা এমনি এনআর থেকে পাশ করতেছেন, এবং আমি এর মাধ্যমে আমি মনিরের কাছে আরেকটা সময় নিচ্ছি 1 মিনিট, যে আমি একটা কাজ করতে চাচ্ছি আমাদের স্যারদের মাধ্যমে, যে আমি 2017 সাল থেকে আমি চাচ্ছি যে আমরা সাইকিয়াট্রিকের উপর একটু লেখাপড়া করি। কারণ লেখাপড়া যদি না করি তা মানুষের মন বুঝতে পারবো না। সে কারণে আমি অনেক চেষ্টা করে আমাদের স্যারদের মাধ্যমে, আমি আমাদের যে সাবেক ডাইরেক্টর ছিলেন, বর্তমান যে ডাইরেক্টর, আমাদের ডেপুটি ডাইরেক্টর, আমাদের স্যাররা আছেন, তাদের মাধ্যমে মন্ত্রণালয়ে আমরা একটা 1 বছরের সাইকিয়াট্রিক ডিপ্লোমা সাইকিয়াট্রিক নার্সিং কারিকুলাম করে দিছি। এটা একটা অনুমোদনও পাইছে। এটা সিলেবাসটা আমাদের স্যারদের মাধ্যমে, ডাব্লিউএইচ এর মাধ্যমে আমি সবাইকে জানাতে চাচ্ছি, ম্যাডামের জানাতে চাচ্ছি যে আমরা এরকম একটা কোর্স, ফার্স্ট লাইন ম্যানেজার যারা আছে, যারা বেড সাইড কেয়ার দিবে, তারা যদি রুগীদের মন না বোঝে তাহলে তো আর হবে না। কারণ এই কারণে আমরা এই কারিকুলামটা করে দিছি। এই ডিপ্লোমা কারিকুলামটা, এই সিলেবাসটা, এটা ডাব্লিউএইচ এর মাধ্যমে ভারতের এক ইউনিভার্সিটিতে দেওয়া হয়েছে, যে ওনারা এখন এটা যদি আমাদের এখানে পাঠাই দেয়, ডাব্লিউএইচ এর দায়িত্ব নিচ্ছে যে এটা করে দিবেন। এটা যদি চলে আসে আর আমরা যদি স্টুডেন্ট ভর্তি করতে পারি, আমরা প্রত্যেক বছর 20 জন বেডসাইড কেয়ারের জন্য এখানে আমরা প্রশিক্ষণ দিতে পারবো। আমার আশা যে আমরা যদি একটু জানতে পারি, আমার কিছু করার দরকার নেই। আমি যদি চাই মানসিক রুগীটা আমরা চিনবো, মানসিক রুগী চিনাটা কষ্টকর। আমি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে সাইকিয়াট্রিক শিক্ষকের আমাদের খুবই অভাব। আপনারা যারা পাশ করতেছেন নিউনের থেকে, তারা যদি পাশ করে বাড়াইতে পারেন, হয়তো এটা ঘাটতিটা পূরণ হবে। আমাদের সরকার, বর্তমান সরকার, আমাদের সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, আমাদের ইনস্টিটিউট থেকে আমরা সকলে মিলে চেষ্টা করতেছি যে এই গ্যাপটা যদি আমরা পূরণ করতে পারি, বাংলাদেশের সাইকিয়াট্রিক আমরা যদি মনের চিকিৎসাটা ঠিকভাবে করতে পারি, তাইলে বাংলাদেশে যত রকমের, এই দেখেন এই সিলেটের যে ঘটনা, এই খুলনা, আমাদের নোয়াখালীর যে ঘটনাগুলো হচ্ছে, এটি তো মানসিক রোগের কারণে রে ভাই। মানসিক ভাবে যদি বিপর্যস্ত করতে, মানুষের মনের অবস্থা যদি খারাপ হয়ে যায়, তাহলে যত আকাম থেকে শুরু করে চেষ্টামি, চুরি, ডাকাতি, বদমাশি যা আছে সব মানুষ মনের কারণে করে। আমরা যদি সেই জায়গায় নক করতে পারি, আমরা যদি তাদেরকে সেভাবে তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের উন্নয়ন হবে। আমাদের স্বাস্থ্যের যেই দূর করে, আমি আরেকটা কথা বলি, যে স্বাস্থ্যের যে সংজ্ঞা, যে সংজ্ঞাটা, এটা কিন্তু আমার কাছে মনে হয় একটা স্বর্গীয় সংজ্ঞা। এই সংজ্ঞাটা ফুলফিল করা আমি না, বিশ্বের কোথাও করা সম্ভব আছে বলে আমার মনে হয় না। যে আমি যদি ভালো থাকি, আমার পরিবেশ খারাপ থাকবে, আমার এনভায়রনমেন্ট খারাপ থাকবে, এই করোনা ভাইরাস আছে সেই কারণে আমার মন খারাপ থাকবে। এই সংজ্ঞাটা আসলে, স্বাস্থ্য আমরা ভালো রাখতে হবে সেভাবেই। আমরা যারা মানসিক হসপিটালে কাজ করি, তারা মনে করি যে মানসিক চাপ এবং তাপ এবং পারিপার্শ্বিক যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলো মেনটেন করে যদি আমরা ভালোভাবে চলতে পারি, সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা হয়তো ভালোভাবে চলতে পারবো। মনির, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। তো এই 2-10 মিনিট কথা বলার পেছনে যদি আমাদের সময় হয়, আপনার সঙ্গে আমি আবার কথা বলবো। আমরা এখন আমাদের নাজমুল কাদের স্যার আমাদের লাইনে আছেন, স্যারের সঙ্গে কথা বলছি। জি স্যার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আমাদের স্যার অনেক কথা বললেন, আমাদের অনেক তথ্য দিলেন নতুন ডিপ্লোমা কারিকুলাম কোর্স চালু করার বিষয়ে। আপনার কাছে আমি একটু সংক্ষেপে জানতে চাইবো, আমাদের সময় শেষের দিকে আমরা চলে আসছি, যে আমরা অনেক সময় যে আত্মনিয়ন্ত্রণ একটা বিষয় চলে আসে, সেলফ কন্ট্রোল বলি, বিভিন্ন কারণে আমরা দেখা যায় আমরা নিজেদেরকে নিজেরা কন্ট্রোল করতে পারি না, বিভিন্ন পরিস্থিতি আমরা অনেক সময় ভায়োলেন্স। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। যে আপনি জানতে চাচ্ছেন আত্মনিয়ন্ত্রণ, আর বিভিন্ন সময় দেখা যায় আমাদের নিজেকে সেলফ কন্ট্রোল করতে পারি না, ইম্পালসিভ হয়ে যায়, ক্রোধের কারণে অনেক সময় হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলি, যে আমাদের পরবর্তীতে বিভিন্ন অনুশীলনের কারণ এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো আমরা কিভাবে আমাদের আত্মনিয়ন্ত্রণ করতে পারি, সেলফ কন্ট্রোল করতে পারি, তার সংক্ষেপে আলোচনার জন্য অনুরোধ করছি। আত্মনিয়ন্ত্রণটা, তো বিষয়টা, আত্মনিয়ন্ত্রণটা আসলে আমরা কিভাবে করব? তো প্রথম কথাটা হলো যে আমরা এজ এ সাইকিয়াট্রিক নার্স হিসাবে কন্ট্রোল, নিয়ন্ত্রণ, এই কথাগুলো সেভাবে আমরা মানে
অ্যাকসেপ্ট করি না অথবা বলি না। কন্ট্রোল কথাটা মানে একটা নেগেটিভ ইয়েতে বোঝায় আর কি। তো যাক, যে তারপরে যেটা চলে আসছে যে আসলে এটা হলো যে একটা মানুষের রিসোর্সফুল বোঝা যায় যে বিভিন্ন সমস্যা থাকবে, বিভিন্ন ধরনের ইয়ে থাকবে, সেটাকে আমরা আসলে হেলদি ম্যানেজমেন্টটা করবো আর কি। তো এটাই হলো আমাদের আত্মনিয়ন্ত্রণটা। এখন বিষয়টা হলো আত্মনিয়ন্ত্রণ করতে হলে যে বিষয়টা আমার প্রথমত থাকতে হবে সেটা হলো একটা সেলফ অ্যাওয়ারনেস থাকতে হবে। অর্থাৎ সেলফ অ্যাওয়ারনেস থাকতে হবে যে আমি আসলে আমার নিজের সম্পর্ক কতটুকু সচেতন। হ্যাঁ, এখন এই সচেতনতাটা আসলে বিষয়টা হলো যে মানে আমাদের কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের আসলে জানা থাকে না, অথবা আমরা ছোট কাল থেকে এই জিনিসগুলো আমরা জেনে আসি না, অথবা আমাদের স্কুল কলেজে সেভাবে আমাদেরকে সেই লাইফ স্কিল গুলা দেওয়া হয় না আর কি। তো প্রথমত যে নিজেকে চিনা, তো এখন বিষয়টা হলো যে নিজেকে আমি চিনতে, ফার্স্টের কথাটা হলো যে আমাকে নিজেকে চিনতে হবে। তো আমার নিজেকে চিনতে হলে আমি কিছু থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কিছু কথা বলতে যাচ্ছি এখানে। সেটা হলো যে আমি পার্সোনালি, এটা হলো আমার পার্সোনালি আমি পার্সোনালি সাইকো অ্যানালাইসিসটাকে প্রেফার করি। আমার যে কোনো অ্যাপ্রোচে আমি সাইকো অ্যানালাইসিসটাকে প্রেফার করি। স্পেশালি এই সাইকো অ্যানালাইসিসে আমি এরিক বার্নের যে থিওরি, সেই থিওরিটাকে আমি বেশি প্রেফার করি। তো এরিক বার্নের থিওরি অনুযায়ী আমরা আমাদের নিজেকে, আমার পার্সোনাল যে সেলফটাকে যদি আমি সেভাবে চিন্তা করি, তাহলে মূলত তিনটা উপাদান রয়েছে আর কি। একটা হলো চাইল্ড। আমরা যদি আমাদের পার্সোনাল আমার নিজেকে ব্যাখ্যা করি, নিজের যে কোনো আচরণ, যে কোনো চিন্তা ভাবনাটাকে ব্যাখ্যা করি, তাহলে আমরা তিনটা উপাদান পাবো। তিনটা উপাদান, একটা হলো যে আমি কিছু আচরণ, কিছু চিন্তা ভাবনা আমরা করি, সেটা হলো শিশুর মতো। আমরা কিছু আচরণ করি যেটা হলো আমরা প্যারেন্টদের মতো। হ্যাঁ, ওইটা অনেকটা প্যারেন্টের মতো, এটা বলতে যে আমরা কিছু নীতিমালা ফলো করি, কিছু চাপিয়ে দেওয়া, সমাজ থেকে চাপিয়ে দেওয়া জিনিসের স্বতঃসিদ্ধ যে জিনিসগুলি, সেইগুলোকে আমরা মানে মেনে নিই আর কি। হ্যাঁ, সেটা আমরা আরেকটা ব্যাপার আছে যেটা হলো যে আমরা সায়েন্টিফিক ওয়েতে চিন্তা ভাবনা করে কিছু কাজ করি, কিছু চিন্তা ভাবনা করে আমরা যে বিহেভ করি, আলোচনা। এখন এই যে কয়টা পয়েন্ট, এই পয়েন্টটাকে একটা বলে যে চাইল্ড ইগো স্টেট, যেটা আমরা যে আচরণগুলো করি, দেখা যাচ্ছে আমরা শিশুকালে এই ধরনের আচরণ করতেছি শিশুদের মতো করে। আমাদের প্রত্যেকটা মানুষের যে চিন্তাটা করি না কেন, এই তিনটা পয়েন্টের ভিতরে থাকবে। আরেকটা পয়েন্ট আছে যে অ্যাডাল্ট ইগো স্টেট। এটা হলো যে সে অ্যাডাল্ট ভাবে চিন্তা করবে। তো অ্যাডাল্ট ভাবে চিন্তাটা হলো যে সে মানে যুক্তিসঙ্গত যে আচরণটা, সেই যুক্তিসঙ্গত আচরণটা করবে। আর একটা পয়েন্ট আছে যেটা হলো যে প্যারেন্টাল ইগো স্টেট। হ্যাঁ, তো এই প্যারেন্টাল ইগো স্টেটে যে পয়েন্ট যেটা থাকে, সেটা হলো যে আমরা দেখে আসি যে আমার গার্জেনরা যা করে আসছে সেটাই আমি করতেছি। যেমন আমাদের একসময় আমাদের গার্জেনরা যেটা করে, সেটা হলো যে আমাদের গার্জেনরা চিন্তা করতো সেটা হলো যে সন্ধ্যার পরেই বাসায় ফিরে আসতে হবে, বই খাতা নিয়ে বসতে হবে। এটা কিন্তু আমি আমার প্যারেন্ট থেকে পেয়েছি। প্যারেন্ট এভাবে চিন্তা করতো, আমার গার্জিয়ানরা চিন্তা করতো। কারণ আমিও চিন্তা করি যে আমার ছেলে মেয়েরা যারা আছে, বাচ্চারা আসবে, তারা ঠিক সন্ধ্যার সময় বাসায় ফিরবে, তারা পড়তে বসবে, খুব ভোরবেলা ঘুম থেকে উঠবে। এটা কিছু একটা নর্ম আমরা তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু মানে কোনো যুক্তিকতার বিষয় না, আমরা দেখে আসছি যে আমার গার্জিয়ান যেভাবে করছে আমিও কিভাবে করছি। এই যে পয়েন্টগুলি আমাদের আচরণে, এই পয়েন্টগুলো থাকে। তো বেশিরভাগ বিষয়টা হলো যে আমাদের যে আচরণগুলি রয়েছে, সেই আচরণগুলির ভিতরে আমরা যখন যুক্তিকভাবে যখন আমরা কোনো সিদ্ধান্ত করি, কোনো আচরণ করি, কোনো কথা বলি,
হ্যাঁ, তখন সেটা হলো অ্যাডাল্ট স্টেট। এই তিনটা পয়েন্ট অফ ভিউ থেকে আমার ব্যক্তিত্বকে কি করা হয়। তো এখন যে বিষয়টা আসছে সেলফ কন্ট্রোল, যেটা হ্যাঁ, সেলফ কন্ট্রোলটা কিভাবে আসতেছে? সেলফ কন্ট্রোলটা আসতেছে যে তাহলে আমার ভিতরে যে অ্যাডাল্ট স্টেটটা আছে, এই স্টেটটা যখন আমাকে ঠিক মতো কাজ করবে, হ্যাঁ, তখন আমার ভিতরে এক ধরনের সেলফ কন্ট্রোল থাকবে। সেলফ কন্ট্রোলটা ঠিক না, আমি আমার পরিবেশটাকে আমি আমার আমার মানে কি কি বলেন, আমি সঠিকভাবে হ্যান্ডেলিং করতে পারবো, পরিবেশটাকে সঠিকভাবে আমি ম্যানেজ করতে পারতেছি, হ্যাঁ, যদি আমি অ্যাডাল্ট স্টেটে থাকি। কারণ আমার মন মানসিকতা, আমার চিন্তা ভাবনাটা যদি আমি চাইল্ড স্টেট থাকে, তো চাইল্ড স্টেটের এটা কি থাকে? চাইল্ড স্টেটের এটা থাকে হলো যে শিশু কি ধরনের বিহেভ করে, কখনো সে হাসে, কখনো সে কান্না করে, তার ইমোশনটা এক্সপ্রেস করে স্বাধীনভাবে, হ্যাঁ, আবার কখনো সে অ্যাগ্রেসিভ বিহেভ করে, তাই না? অ্যাগ্রেসিভ বিহেভ করে। তো এই স্টেটটা একটা। আরটা যে অ্যাডাল্ট, আরটা যেটা হলো প্যারেন্টাল স্টেট, যেটা যে প্যারেন্টাল স্টেটের হলো যে আমি আসলে কোনো কিছু চিন্তা করি না, ওইখানে চিন্তাটা করি আমার পূর্ব যে কিছু নর্ম ছিল, নর্মটাকে আমি মেনে নিই, যে মনটা এটাই সঠিক, এইটাই ভেবে করতে হবে। কিন্তু এর পাশাপাশি যে পরিবেশের সাথে খাপ খেয়ে আমাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্তটা আমরা নেই না, নেওয়া হয় না। তো এখন এই যে একটা মানুষ যখন তার এই স্টেট গুলো বুঝতে পারবে সঠিকভাবে, যে তার ইগো স্টেটটা আসলে কোথায়, সে আসলে কোন স্টেট থেকে বিহেভ করতেছে, হ্যাঁ, এই জিনিসটা যখন সে বুঝতে পারবে, তখনই কিন্তু সে তার এটাকে মানে তার অবস্থানটাকে সে কন্ট্রোল করতে পারবে। হ্যালো, জি জি, আমি শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ। তো এখন বিষয়টা হলো যে আরেকটা বড় পয়েন্ট, যে বিষয়টা হলো যে আমরা সেটা হলো যে আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয়। সাইকিয়াট্রিক মেন্টাল হেলথ নার্সিং এর একটা মেজর পার্ট হলো কমিউনিকেশন, এবং আমাদের মানসিক স্বাস্থ্যের একটা মেজর পার্ট হলো কমিউনিকেশন। হ্যাঁ, আসলে আমি যে সঠিকভাবে আমি যেটা চাচ্ছি, আমার চাওয়া পাওয়াটা আমি সঠিকভাবে এক্সপ্রেস করতে পারছি কিনা। হ্যাঁ, তো এখন একটা মানুষের সাথে আমি কথা বললে আমি যখন নিজেকে বুঝতে পারবো, তখন আমার ইগো স্টেট গুলো আমি বুঝতে পারবো। হ্যাঁ, কারণ আমি যদি ইগো স্টেটটা বুঝতে পারবো, তখন আরেকজন মানুষের সে ইগো স্টেটটা আমি বুঝতে পারবো, যে একটা মানুষ কথা বলতেছে, সে আসলে কোন স্টেট থেকে কথাটা বলতেছে। তার তিনটা যে স্টেট আছে, যে চাইল্ড ইগো স্টেট, প্যারেন্টাল ইগো স্টেট, তারপরে মনে করেন অ্যাডাল্ট ইগো স্টেট। আমি দেখবো যে আমার সাথে যে লোকটা আছে সে কি ধরনের স্টেজ থেকে আছে, আর তার মন মানসিকতা কি স্টেজ থেকে আসতেছে, সেটা যখন আমি বুঝবো, তখন তার সাথে আমি সেভাবে ডিল করতে পারবো, কমিউনিকেশনটা করতে পারবো। হ্যাঁ, এখন যদি আমি সেভাবে যদি কমিউনিকেশনটা করতে পারি, তাহলে কি হবে, তার সাথে আমার একটা সুসম্পর্ক তৈরি হবে, সেখানে একটা কনফ্লিক্ট তৈরি হবে না। ঠিক আছে? তো এখানে মূল বিষয়টা হলো যে নিজেকে জানাটা, নিজেকে কন্ট্রোল করতে হলে অবশ্যই নিজেকে জানতে হবে আসলে আমি কিসের থেকে রাগ হই, আমি কেন রাগ হই, কিভাবে রাগ হই, এই রাগের পিছনে কারণটা কি, অথবা আমি যে কাজটা করতেছি, হ্যাঁ, এই কাজটা কেন করতেছি, কেন আমার কিভাবে হচ্ছে, হ্যাঁ, এরকম বিষয়টা। তো যাদের ভিতরে দেখা যায় যে সেলফ কন্ট্রোলটা নাই, যেটা, তো তাদের ক্ষেত্রে যেটা হয় যে তাদের আসলে কোনো নাই, মানে হুটহাট করে একটা কাজ করে ফেলে তারা। হ্যাঁ, তারা সাময়িক যে ইটা আছে সেই জিনিসগুলো সে কন্ট্রোল করতে পারে না আর কি, এরকম গুলো ঘটনা ঘটে। তো এদের ভিতরে যে প্রবণতাটা থাকে সেটা হলো যে তারা যে বিষয়টাকে অ্যাভয়েড করতে পারে না, একটা পয়েন্ট আছে যেটা হলো যে অ্যাভয়েড ইমিডিয়েট গ্রেটিফিকেশন। অর্থাৎ আমাদের যে বর্তমান যে অবস্থাতে আমি যে গ্রেটিফিকেশনটা পাচ্ছি, হ্যাঁ, এই গ্রেটিফিকেশনটা আমি অ্যাভয়েড করতে পারি না।
আমার কাছে এই গ্রেটিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট মনে হয়। হ্যাঁ, এই জন্যই আবার গ্রেটিফিকেশনটা এই জন্য সে করতে পারে না, সে বর্তমান অবস্থাটাকে সে গুরুত্বপূর্ণ মনে করতেছে। যেমন একটা শিশু তার বর্তমান অবস্থাকে সে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছে, তার ভবিষ্যতের চিন্তা সে গুরুত্ব দিচ্ছে না। শিশুর মতো আচরণ এটা। হ্যাঁ, কিরকম একটা শিশু চায় যে আমার এই মুহূর্তে খেলনাটা দরকার, আমি এখানেই চাই এটা, এছাড়া আমাকে এখানেই দরকার, আমার এই মুহূর্তে খেলনাটা দরকার, এই মুহূর্তে, সেটা চায় না। তো আবার এখন মনে করতেছি যে আমার এখন ঘুমাইতে ভালো লাগছে, আমি ঘুমাচ্ছি অথবা আমি শুয়ে থাকবো, কিন্তু আমার কিন্তু পড়াশোনা করতে হবে, প্রিপারেশন নিতে হবে, পরীক্ষা দিতে হবে। এই জিনিসটা আমি কিন্তু এই পড়াশোনার যদি আমি করি ফিউচারে আমার অনেক ভালো হবে, আমি আরো বেশি গ্রেটিফিকেশন পাবো, আরো অনেক কিছু পুরস্কার পাবো। হ্যাঁ, কিন্তু আমি সাময়িক শুয়ে থাকাটা ভালো লাগছে তাই আমি পড়াশোনাটা করছি না। হ্যাঁ, তো তার ভিতরে যে ইমিডিয়েট গ্রেটিফিকেশনটা, সেটা ইমিডিয়েট গ্রেটিফিকেশনটা সে এটা অ্যাভয়েড করতে পারে না, যার ফলে সে মানে আত্মনিয়ন্ত্রণটাকে সে করতে পারে না। তো মূলত বিষয়টা হলো যে আমার ব্যক্তিত্বকে তাকে যদি আমি সঠিকভাবে জানতে চাই, আমি নিজেকে যদি আমি চিনতে পারি, তাহলে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারবো। শুধু আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আমার পরিবেশটাকে আমি আমার মতো করে তৈরি করবো। ধন্যবাদ স্যার। হ্যালো, জি স্যার, আমি শুনতে পাচ্ছি। হ্যালো, জি, জি, শুনতে পাচ্ছি। একজন হ্যালো দর্শক- মনির। জি, স্ক্রিনে একটু দেখবেন, একজন দর্শক একটা কোয়েশ্চেন লিখেছিলেন আপনার প্রতি। দর্শক জানতে চাচ্ছেন স্যার মূলত যে আমাদের সাইকিয়াট্রিক নার্সিং অ্যাসোসিয়েশন আছে কিনা, বা আমরা আমাদের কোনো প্ল্যান আছে কিনা এই বিষয়ে। আপনি কথা বোঝা যাচ্ছে না, একটু ক্লিয়ার। দর্শক স্যার জানতে চেয়েছেন আপনার কাছে যে আমাদের সাইকিয়াট্রিক নার্সিং অ্যাসোসিয়েশন নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা আমাদের বাংলাদেশে, এই বিষয়টি জানার জন্য দর্শক প্রশ্ন করছেন। আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না, আপনি একটু স্ক্রিনে দেখবেন। why we lost our যেটা বিষয়টা হলো যে হ্যাঁ, সাইকিয়াট্রিক মেন্টাল হেলথ নার্সিং, তো এই বিষয়টা আমরা একটা অর্গানাইজেশন হিসেবে দাঁড়াইতে পারি। আমরা অলরেডি একটা ন্যাশনাল সোসাইটি অফ সাইকিয়াট্রিক অ্যান্ড মেন্টাল হেলথ নার্সেস এরকম একটা ফোরাম তৈরি করেছি, করে আমরা একটা ফেসবুক গ্রুপ করেছি। এই গ্রুপে আমরা সবাইকে অ্যাড করছি যারা এই বিষয়ে মানে আগ্রহী, তাদেরকে নিয়ে। হ্যাঁ, আমরা ভবিষ্যতে আরো কিছু প্ল্যান আছে এই বিষয়টা নিয়ে, আমরা সেই বিষয়ে প্ল্যান করব। তো ন্যাশনাল সোসাইটি অফ সাইকিয়াট্রিক অ্যান্ড মেন্টাল হেলথ নার্সিং এর আমরা একটা কনস্টিটিউশন তৈরি করছি, ওর একটা কাজ চলতেছে। তার পাশাপাশি এর মাধ্যমে আমরা যে কিছু সার্ভিস অফার করব, সেই সার্ভিসগুলোর ভিতরে থাকবে হলো ট্রেনিং এবং সার্ভিস আর কি। ট্রেনিংটা হবে যেমন সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড মেন্টাল ওয়েলবিং, এটা একটা বেসিক ট্রেনিং যার মাধ্যমে আত্মসচেতনতা থেকে মানুষের আত্মসচেতনতা তৈরি করে, খুব বেসিক সাইকোলজিক্যাল বেসিক পয়েন্ট অফ ভিউ দিয়ে, লাইফ স্কিল দিয়ে এই প্রোগ্রামটা সাজানো হবে। তারপরে যে প্রফেশনাল কিছু ট্রেনিং এর আমরা ব্যবস্থা করব চিন্তা করছি, সেটা হলো যে কাউন্সিলিং এবং সাইকোথেরাপির উপর বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ট্রেনিং প্রোগ্রামগুলি আছে, সেগুলো সার্টিফাইড ইন্টারন্যাশনাল সার্টিফাইড ট্রেনিংগুলি আছে, সার্টিফিকেশন সেই ট্রেনিংগুলো আমরা প্রমোট করবো এখানে। তার পাশাপাশি আমরা নার্স এবং জনগণকে
কাউন্সিলিং অ্যান্ড সাইকোথেরাপি সার্ভিসটা দিব আমরা। আমরা এটা একটা কাউন্সিলিং অ্যান্ড সাইকোথেরাপি সেন্টার খুলবো, চালু করব এই সোসাইটির মাধ্যমে এবং সেই সোসাইটির মাধ্যমে। এর এটা হলো তারপরে যে পয়েন্টগুলো রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, সেটা হলো যে আমরা কিছু আইডেন্টিফাই করব আসলে কোন কোন লেভেলে কোন কোন নার্সরা কি ধরনের সাইকিয়াট্রিক সার্ভিস দিবে, সেটা আমরা দেখব। সেই ধরনের অনুযায়ী আমরা এটা করব। যেমন উদাহরণস্বরূপ বলা হয় যে আসলে আমরা ফার্স্ট আমরা এন্ট্রিটা হচ্ছে সিনিয়র স্টাফ নার্স হিসাবে। তো তো স্টাফ নার্স হিসাবে আসলে আমাদের কোনো স্পেশালিটি থাকে না, আমরা যে কোনো একটা পেতে চাই। তো আমরা আমাদের সাইকিয়াট্রিক সোসাইটি, নার্সিং সোসাইটির মাধ্যমে যেটা আমরা কি বলতে চাচ্ছি, আমরা একটা 3 মাসের একটা প্রোগ্রাম ডিজাইন করতে চাচ্ছি। সেই 3 মাসের প্রোগ্রামটাতে আমরা যে বিষয়গুলো করবো, যেটা হলো যে মানে যারা সাইকিয়াট্রিক নার্সিং জিপি করতে চাচ্ছে, জিপি মানে হলো জেনারেল সাইকিয়াট্রিক নার্সিং প্র্যাকটিস করবে, অথবা সাইকিয়াট্রিক হসপিটালে যারা প্র্যাকটিস করতে চাচ্ছে, তাদের জন্য এই 3 মাসের প্রোগ্রাম, এই 3 মাসের ট্রেনিং প্রোগ্রামটা এটা হবে। আমরা প্রোগ্রামের বিষয়টা যেটা হলো যে আমরা বোথ একাডেমিক আর অনলাইন দুইটাই আমরা প্রোগ্রাম করব। হলো তারপরে এই সোসাইটির পক্ষ থেকে আমাদের আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো যে আমরা চিন্তা করছি, সেটা হলো যে আমাদের সাইকিয়াট্রিক নার্সদের একটা ক্যারিয়ার লেডার তৈরি করা। যে আমাদের স্কোপ অফ এরিয়া, ওয়ার্ক অফ এরিয়াটা কোথায়, স্কোপ অফ ওয়ার্কিং এরিয়া, তো এই এরিয়াগুলো আমরা আইডেন্টিফাই করে আমাদের একটা ক্যারিয়ার লেডার প্ল্যান করতে হবে। তবে সাউন্ড একটু ডিস্টার্ব হচ্ছে। হ্যালো, আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে না? নয়েজ। তো এই ক্যারিয়ার প্ল্যানিংটা আমরা করব, করে আমরা একটা কম্বাইন্ড নার্সিং কাউন্সিল, ডিজি হেলথ, ডিজি নার্সিং, মিনিস্ট্রি অফ হেলথ, পাশাপাশি আন্তর্জাতিক বিশ্ব সবার সাথে সমন্বয়ে আমরা একটা ওয়ার্ক প্ল্যান করব, সেই অনুযায়ী করব। তো স্পেশালি আরেকটা বিষয়, কিছু স্পেশাল বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, সেটার ভিতরে মনে হয় আমাদের একটা হলো যে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে চিন্তা করছি, সেটা হলো ম্যাটার্নাল মেন্টাল হেলথটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ হিসাবে চিন্তা করছি এই মুহূর্তে। কারণ এই গুরুত্ব দেওয়ার পিছনে যে কারণটা হলো, সেটা হলো যে আসলে আমরা যদি ম্যাটার্নাল মেন্টাল হেলথটাকে গুরুত্ব দিই, তাহলে আমরা যে ম্যাটার্নাল মেন্টাল হেলথ থেকে যে প্রোডাক্টটা পাবো, সুস্থ সবল একটা মানুষ পাবো, সুন্দর একটা মানুষ পাবো, যেটা হলো আমাদের ভবিষ্যৎ নাগরিক, সুন্দর মানসিকভাবে সুস্থ সবল একটা মানসিক নাগরিক তৈরি হবে। সেই যে আমরা সাইকিয়াট্রিক নার্সরা বিশ্বাস করি, যদি আমাদের একটা মানুষের ভিতরে ব্রেনে কোনো প্যাথোলজি না থাকে, তাহলে যে কোনো বয়সে, যে কোনো অবস্থাতে তার অবস্থান সে পরিবর্তন করে, তার স্বপ্ন সে বাস্তবায়ন করতে পারে। সে একদম তার স্বপ্ন সে বাস্তবায়ন করতে পারে। মানুষের ভিতরে সেই পাওয়ার দেওয়া রয়েছে, মানুষ সেই পাওয়ার হোল্ড করে। সাইকিয়াট্রিক নার্স হিসাবে আমরা সেটা বিশ্বাস করি, এবং আমরা সাইকিয়াট্রিক নার্স হিসেবে বিশ্বাস করি সাইকিয়াট্রিক নার্সিং অ্যাপ্রোচ ক্যান চেঞ্জ আওয়ার লাইফ, চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড। এটা হলো আমাদের বিশ্বাস, আমরা সেই বিশ্বাস থেকে আমরা কাজ করব। তো যারা মানে আমাদের এই সাইকিয়াট্রিক মেন্টাল হেলথ নার্সিং এর উপর কাজ করতে আগ্রহী, তাদের প্রতি আমার আহ্বান, আমরা আসলে একটি ছাতায় আসি, এসে আমরা এই প্ল্যানগুলো করি এবং এই কর্মসূচিগুলো তৈরি করি এবং সেভাবে আমরা কাজ শুরু করি। ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আপনার উদ্যোগ যে সাইকিয়াট্রিক নার্সিং নিয়ে, সেই উদ্যোগ সুসংগঠিত হয়ে সামনে থেকে এগিয়ে যাক, আমাদের দেশের জনগণের জন্য এবং দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে, আমরা সেই প্রত্যাশা করি। মালারা ম্যাডাম, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা অনুষ্ঠান শেষ করবো।
তো যাওয়ার আগে আপনার কাছ থেকে আজকের যে মূল প্রতিপাদ্য বিষয় ছিল সবার জন্য মানসিক স্বাস্থ্য অধিক বিনিয়োগ অবাধ সুযোগ এই বিষয়ে একটু বলবে, এবং আমাদের সাধারণ যারা জনগণ রয়েছেন এরা বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছেন, তাদের সেই ভোগান থেকে দূর করার জন্য তারা আসলে কি করতে পারে সেই বিষয়ে 1 মিনিটে কিছু বলার জন্য অনুরোধ করছি। না, প্রথম থেকে বলেছি যে আমাদের দেশে যদি আমাদের মেন্টাল হেলথটাকে আমরা যদি সার্বজনীন সেবা দিতে চাই, তাহলে আমাদের গ্রাসরুট লেভেল থেকে এটাকে আমাদের সচেতন হতে হবে। যেটা আমরা আগে বলেছি যে আমাদের এখন নার্সরা কাজ করতেছে শুধু হসপিটাল লেভেল, বাট যদি কমিউনিটি বেসড নার্স নিয়োগ করা হয় বা প্রাইমারি হেলথ কেয়ার যারা ফলো আপে যাবে বা যারা কমিউনিটিতে ক্লাস করতেছে এখন তারা যদি এরকমের পেশেন্টগুলোকে আইডেন্টিফিকেশন করে যে উনি নর্মাল বা ওনার মধ্যে কোনো মেন্টালি ইলনেস পাওয়া যাচ্ছে, তারা যদি রেফার করে, তাহলে আমি মনে করি যে আমাদের যে প্রবলেমটা এটা আমরা সমাধান করতে পারবো। এটা আমাদের গত বছর একটা প্রতিবেদন পাঠ করা হয়েছে, ওখানে আমাদের মাননীয় যে আমাদের হেলথ মিনিস্টার স্যারের সাথে আমি একাত্মর সাথে বলতেছি যে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার সেক্টরটা যদি ইমপ্রুভমেন্ট করা হয়, পাশাপাশি যে আমাদের নার্সদের কথা বলা হয়েছে যে আমাদের দেশে এত সাইকিয়াট্রিক নার্সের অভাব, যদি আরো কিছু আমাদেরকে এভাবে বলা হচ্ছে, কামাল ভাই বলছে যে কিভাবে আরো তৈরি করা যায় নার্স, তাহলে তাদেরকে যদি আরো আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের সেন্ট্রালাইজেশন থেকে ডিসেন্ট্রালাইজেশন করা হয়, আইডেন্টিফিকেশন করা হয়, তাহলে হয়তো আমাদের এই অভাবটা ভবিষ্যতে এটাকে কি হবে, আমরা সবাই সেবাটাও পাবো, পাশাপাশি আইডেন্টিফিকেশন যেটা আমাদের চিহ্নিত করা এটা আমরা করতে পারবো। তাহলে আমাদের যে স্ট্যাটিস্টিক্সটা আমরা দেখেছি গত বছর, এটা থেকে আমরা রিমুভ পাবো। পাশাপাশি আমাদের মানুষের যেটা আমরা বলছি যে মনের মধ্যে যে আমরা এজ লাইক ফিজিক্যাল হেলথের মতো মেন্টাল হেলথ আমাদের লাইফের পার্ট, এটার প্রতি যে একটা স্টিগমা আছে আমাদের, যে মেন্টাল প্রবলেম মানে পাগল, মানসিক রোগী, এই যে মনের মধ্যে যে একটা ধারণা, এটা যদি আমরা চেঞ্জ করতে পারি যে আমাদের ফিজিক্যাল মাথা ব্যথা জ্বর যেরকম একটা প্রবলেম, অ্যাংজাইটি ডিপ্রেশন সিজিফ্রেনিয়া একটা ডিজিজ, আমরা মেডিকেশন নিলে এটা ভালো হবে। সো এই যে আমরা যদি এটা সবার মধ্যে এই মেসেজটা পৌঁছাতে পারি, আশা করি সবাই ট্রিটমেন্ট নিতে আসবে, তাহলে আমরা এটা যে একটা অ্যাজ ইউজুয়াল ডিজিজের মতো দেখবো, পাশাপাশি আমরা সবাই সেবাটা পাবো আর কি। আমার এটা আর কি লাস্ট মতামত। আর মনিরকে অনেক থ্যাংক ইউ আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। চেষ্টা করেছি যে আজকের দিনটা খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যতটুকু মেসেজ আমরা দিতে পেরেছি আশা করি সবাই এটাকে কাজে লাগাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ম্যাডাম, আপনাকেও আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, আমাদের সঙ্গে যোগ দিয়ে আজকে এই দিবসটিকে পালন করার জন্য, আমাদের সহযোগিতা করার জন্য। WHO কিন্তু ডিরেক্টর জেনারেল তিনি বলছেন the world is accepting the concept of universal health coverage. Mental health must be an integral part of universal health coverage. Nobody should be denied access to mental health care because he or she is poor or lives in a remote place. অর্থাৎ ইউনিভার্সাল হেলথ কভার করার জন্য আমাদের মেন্টাল হেলথকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। উইদাউট মেন্টাল হেলথ কভারেজ, উইদাউট মেন্টাল হেলথ ট্রিটমেন্ট, it is not possible to complete the package of universal health coverage. আমি কথা বলবো আমাদের কামাল হোসেন স্যারের সঙ্গে। কামাল হোসেন স্যার শেষ সময় এসে যদি আমাদের আজকের যে প্রতিপাদ্য বিষয় ছিল সেই বিষয়ে এবং আমাদের জনগণের জন্য যদি আপনার কোনো মেসেজ থাকে প্লিজ বুঝে। কামাল হোসেন স্যার আপনার সাউন্ড আসতেছে না, আমরা শুনতে পাচ্ছি না। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। জি এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ জি বলেন। সবার জন্য অধিক বিনিয়োগ অবাধ সুযোগ, এই সুযোগ বলতে আমরা যেটা আমরা বুঝতে চাচ্ছি যে আমরা যারা আছি, যদি কোনো মানসিক রোগী চিহ্নিত হয়, যদি তাকে আইডেন্টিফিকেশন করা যায়, তাকে যদি কোনো কাজের মধ্যে রাখা যায়, তাকে যদি বলা হয় যে ঠিক আছে একটা সিজোফ্রেনিয়া রোগী কিন্তু চিকিৎসায় যদি থাকে সে কিন্তু নর্মালি কাজকর্ম করতে পারে। এই জন্য অকুপেশনাল থেরাপিস্ট কিন্তু সাইকিয়াট্রিক হসপিটালে জরুরিভাবে এগুলো করেন। তো আমরা যদি নার্স হিসাবে যদি তাকে যদি আমরা আমরা কিন্তু নার্সরা কিন্তু সাইকোথেরাপি দেই, সেটা কিন্তু অঘোষিতভাবে, আমাদের কিন্তু সার্টিফিকেটও নাই, দেওয়ার কোনো পারমিশনও এইভাবে নাই। কিন্তু আমি কিন্তু চাচ্ছি, আমার কারিকুলামে কিন্তু আমি চাচ্ছি যে নার্সরা সাইকোথেরাপি দিবে।
কারণ 15 থেকে 90 মিনিটের একটা সেশন কখনো কোনো অধ্যাপক এই সময়টুকু ওনারা পান না। অনেকটা সাইকিয়াট্রিক ডক্টর আমাদের দেশে এমনি কম। আমরা যদি প্রতি 100 জনের ভিতরে 16 জন হিসাব করি, আমাদের কোটি 2 কোটি রোগীর উপরে হয়ে যায় আমরা আমাদের এই বাংলাদেশে। আমরা এত বড় জনগোষ্ঠীকে যদি সেবা দিতে চাই, আমাদের নার্সের সাইকোথেরাপি দেওয়া, প্রাথমিক চিকিৎসা দেওয়ার কোনো বিকল্প নাই। আমরা যদি নার্সরা যদি এই রোগীদেরকে চিনতে পারি, আমরা যদি সঠিক জায়গায় প্রেরণ করতে পারি, তাইলে কিন্তু আমাদের এই জনসমাজ আমাদের এই ঠিক হয়ে যাবে, আমাদের অনেকটা এই রোগ থেকে মুক্তি পাবে। সেই কারণে আমি বলছি যে আমার এই কারিকুলামে আমি কিন্তু চাচ্ছি যে নার্সরা সাইকোথেরাপি দেখ বা দেওয়ার একটা সুযোগ পায়, এরকম চাপ্টারও রাখছি, অনেক ব্যাখ্যা দিতে হয়েছে। প্রাথমিক চিকিৎসাটা দেখ, প্রাথমিক চিকিৎসা যদি আমরা নিতে পারি, আমরা যদি আমাদের দরকার নাই চিকিৎসার, আমরা যদি সেবা দেওয়ার জন্য যতটুকু দেওয়ার, একটা রোগী যদি ওসিডি হয়, ডেভেলপ করে রোগীদের, তাকে যদি আমরা প্রাথমিক কিছু দিয়ে যদি তাকে রেফার করতে পারি, তাহলে কিন্তু এই রোগীটা ভালো থাকবে, যেতে পারে। তো আমরা যেটা করতে পারি, সবার জন্য মানসিক স্বাস্থ্য অধিক বিনিয়োগ, এই বিনিয়োগটা বলতে শুরু করতে পারি আমরা যে একটা রোগী যদি থাকে যে অলস, কাজ করতে পারছে না, ঘরে বসে আছে, এই অবস্থায় তার টেনশনের কারণে তার ডিপ্রেশন হবে, রোগটা বেড়ে যাবে, ওষুধ খাবে না। তাকে যদি আমরা কাজের মধ্যে বলতে পারি যে বাবা তুমি তোমার বাড়িতে কটা গাছ লাগাও, করতে পারে 20টা গাছ লাগাও, এই গাছগুলোর কি অবস্থা, পরবর্তীতে আসতে আমাকে রিপোর্ট করো, কতটা তুমি 100 বা 10টা মুরগি পালো, 10টা হাঁস পালো, বিনিয়োগ করো। যার যেরকম এবিলিটি আছে সে অনুযায়ী, যে 10টা মুরগি পালো, বা দেখা যাচ্ছে তুমি সবজি করো, তোমার বাড়ি নাই, জমি নাই, পাশে একটু সরকার যারা সবজি করো, এটা কিরকম হয় এটা আমাকে জানাও। এরকম যদি তাকে আমরা অ্যাডভাইস করতে পারি, এই বিনিয়োগটাও যদি করতে পারি, আমরা প্রাথমিক পর্যায়ে থেকে করতে পারি, তাহলে আমরা ভালো থাকবে। আজকে যেই মুক্তিবাদ্য বিষয়টা বা তিনটা সরকার বিশ্ব ওয়ার্ল্ড ওয়াইজ করছে যে সবার জন্য মানসিক স্বাস্থ্য অধিক বিনিয়োগ তো থাকবে, সেটা সরকার করবে, বিভিন্ন প্রতিষ্ঠান করবে, আমাদের দেশের ব্যবসায়ীরা করবে, বড় বড় লোক যারা আছে তারা করবে। তো আমরা যারা আছি, আমরা সাইকিয়াট্রিক নার্স হিসাবে আছি, তারা যদি এই কথাটুকু তাদেরকে জানাই দিতে পারি আমাদের মাধ্যমে, যে অধিক রুগীর মধ্যে 5টা মুরগি দিয়ে তুমি শুরু করো, একটা গরু। ধন্যবাদ জনাব কামাল হোসেন সাহেব, আপনাকে ধন্যবাদ অত্যন্ত সুন্দর যুক্তিসঙ্গত আলোচনা উপহার দেওয়ার জন্য। আমরা আজকের পর্বের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের সকল দর্শককে যারা আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি। দর্শক সহকারে আমাদের সাথে যারা স্পিকার ছিলেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে আমি অনুষ্ঠানে আজকে শেষ পর্যায়ে এসে একটু মেসেজ দিব, শারীরিক সুস্থতায় মানুষের স্বাস্থ্যের গুরুত্ব অপরিসীম। আপনি স্বাস্থ্য সকল সুখের মূল। সেই ফিজিক্যাল হেলথ যদি সুস্থ রাখতে চান, তাহলে আপনার মেন্টাল হেলথকে অবশ্যই সুস্থ রাখতে হবে। সেই জন্য আপনার ফিজিক্যাল হেলথের পাশাপাশি শারীরিক মেন্টাল হেলথের জন্য বিনিয়োগ করতে হবে। আপনার শারীরিক স্বাস্থ্যের জন্য আপনি যেভাবে ইকোনমিক্স লস করেন, আপনি চিকিৎসা ট্রিটমেন্ট করেন, পাশাপাশি আপনার মেন্টাল হেলথের উপরে সেই ট্রিটমেন্টটা আপনি অ্যাপ্লাই করতে হবে। যখন প্রয়োজন হসপিটালে শরণাপন্ন, ডাক্তারের শরণাপন্ন হতে হবে, সাইকোলজিস্টের শরণাপন্ন হতে হবে, কাউন্সিলিং নিতে হবে, সাইকোথেরাপি নিতে হবে। অনেকে বলে থাকেন যে মনের রোগের জন্য আবার ওষুধ লাগে নাকি, একটা মানে এরকম একটা আওয়াজ দেয় রোগীর স্বজনেরা। হ্যাঁ, কিন্তু এই কথা কিন্তু একদম ঠিক নয়। কাউন্সিলিং করলে চলবে এরকম অনেকে বলে, কিন্তু কথা হচ্ছে মানসিক রোগের চিকিৎসায় কাউন্সিলিং এবং চিকিৎসা, যে ওষুধ দুটি একসাথে কন্টিনিউ করতে হবে, একটা ছাড়া আরেকটা পরিপূর্ণ হয় না। তাই অন্যের কথায় চিকিৎসা বন্ধ করবেন না। মানসিক রোগের চিকিৎসায় ওষুধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু কিছু ওষুধ মানসিক রোগ রয়েছে যেখানে ওষুধের পাশাপাশি সাইকোথেরাপি প্রয়োজন, সেখানে সাইকোথেরাপি অবশ্যই নেবেন। প্রয়োজন ডাক্তারের পরামর্শে হসপিটালে ভর্তি হবে। যদি অনেক সময় দেখা যায় রোগীরা হসপিটালে ভর্তি হতে ইচ্ছুক হয় না, কিন্তু তার ভর্তি হওয়া প্রয়োজন, সেই সকল রোগীদেরকে রোগী অ্যাটেন্ডেন্সের সহযোগিতায় অবশ্যই হসপিটালে ভর্তি করতে হবে রোগীর স্বার্থে। এবং মানসিক রোগ ও তার চিকিৎসা নিয়ে হয়তো ভীতিকর অবস্থা সৃষ্টি করবেন না। আমরা সমাজে বিভিন্ন সময় দেখা যায় অনেক সময় কবিরাজি চিকিৎসা করা হয় বা জিন প্রেতাত্মা ভর করে যেসব কথা বলে সমাজে বিভিন্ন ভয়ভীত প্রদর্শন করা হয় রোগীকে, তার পরিবারকে। এই সমস্ত কাজ করা যাবে না। সবসময় সঠিক লোকের মাধ্যমে, সঠিক বায়ার মাধ্যমে আসতে হবে, ডাক্তার চিকিৎসা নিতে হবে, সাইকোলজিস্ট চিকিৎসা নিতে হবে। এই বলে আজকে পর্ব থেকে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সবার জন্য মানসিক স্বাস্থ্য, অধিক বিনিয়োগ, অবাধ সুযোগ, সেই সিস্টেমকে সামনে রেখে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই প্রত্যাশাকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।